Sure, 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 sure. হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস। সো 25-এর সঙ্গে তোমরা অনেকদিন যাবত ওয়েট করছিলে। সো দীর্ঘ 1 মাসের অপেক্ষা শেষে আজকে আমাদের প্রথম ক্লাস এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আচ্ছা, রিদম ওয়ালাইকুম আসসালাম, সালাম জানিয়েছো। রোহান ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তাসফিক রহমান হ্যালো দিছো, হাই। আচ্ছা, শাহরিয়ার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আফনান ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি শাহরিয়ার, তুমি কেমন আছো? হিমেল হাই হিমেল। আচ্ছা, তো তোমরা সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যাও, সবাইকে আমি মেনশন করে দিচ্ছি এবং কে কোত্থেকে আসো, কোন কলেজে পড়তেছো এগুলো একটু জানাই দাও। তো 25 নিয়ে আমি আসলে খুব কম সময় দিয়েছি এর আগে, বাট আজকের দিনের পর থেকে তোমরা দেখবো আমি রেগুলার তোমাদেরকে সময় দিচ্ছি, রেগুলার তোমাদের এই কোর্সটা নিয়ে আমি কাজ করবো এবং এখান থেকে আমরা একটা বেস্ট ফিজিক্স শিখবো ইনশাল্লাহ। আমাদের নাম্বার অফ স্টুডেন্ট এখন কম আছে, বাট দেখবা দেখতে দেখতে এই মাসের ভিতরেই এই কোর্সটা পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এই তো সবাই যুক্ত হয়েছো। তাসফিক রহমান হ্যালো। আচ্ছা, শাহেল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। সানিয়া বিনতে আলম আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো? আচ্ছা, বাকি বিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। আচ্ছা, এই অপেক্ষায় ছিলাম, তো অপেক্ষার পালা শেষ। সুবাই ইসলাম সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজমি হাই, অনেকদিন ধরে ওয়েট করছো? হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে। তো এখন থেকে আর ওয়েট নেই, এখন থেকে প্রতি সপ্তাহে ক্লাস। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। চট্টগ্রামের পটিয়া কলেজ থেকে আসো হচ্ছে গিয়া সাইদ আফনান, তারপর জাহাঙ্গীর সালাম জানাইছো চট্টগ্রাম থেকে তুমি। আচ্ছা, নাহিয়ান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আহসান ব্রো বুয়েট কলেজ। আচ্ছা, হ্যাঁ বুয়েট কলেজ চিনতে পারছি আমি। তারপর আবির হচ্ছে গাঁওখালী মাধ্যমিক বিদ্যালয় কলেজ নাজিরপুর পিরোজপুর। আচ্ছা, পিরোজপুরে আমি একসময় থাকতাম ছোটবেলায়। আচ্ছা, তাসফিক রহমান সিটি কলেজ ঢাকা। নওগাঁ থেকে আসতো রিফাত, অনেকদিন পর স্যার আপনার মুখ দেখা হলো, আল্লাহর কাছে শুক্রিয়া। ও তোমাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে রাকিবিল্লাহ। উজিরপুর থেকে আসো, বরিশাল উজিরপুর থেকে আসো সাকি, অনেক অপেক্ষা করেছি ভাইয়া। সুবাই ইসলাম বলছো হ্যাঁ তোমাদের অনেক অপেক্ষা করাইছি, এই জন্য আমি এক্সট্রিমলি অ্যাপোলোজাইজ। ইনশাল্লাহ আজকের পর থেকে আর কোনো অপেক্ষা নাই, এরপর থেকে ক্লাস চলতে থাকবে। রাজু উত্তরা মোবাইল কলেজ থেকে স্নেহাল আসো ভাইয়া, একটা মেসেঞ্জার গ্রুপ খুললে ভালো হইতো। ওকে, আজকেই খুলে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপ খুলতে হবে, ভালো কথা বলছো। হ্যাঁ, কুমিল্লা থেকে আসো হচ্ছে গিয়া ফয়সাল, সালাম জানাইছো মুকিত। গাজীপুর থেকে বাকি বিল্লা, গাজীপুর একাডেমিক অ্যান্ড কলেজ থেকে। ওকে, জোসেফাইড হচ্ছে গিয়ে কাউসার। ওকে কাউসার। গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে আসা আজমি। ওকে, নৌবাহিনী কলেজ থেকে রোহান। এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ ময়মনসিংহ। খুলনা গভর্নমেন্ট কলেজ থেকে আসো সামিয়া ইসলাম। আচ্ছা, গভর্নমেন্ট সায়েন্স কলেজের আসো জিহাদ। তোমাদের সঙ্গে এভাবে করে আসলে কমেন্টের মাধ্যমে আস্তে আস্তে করে পরিচয় হয়ে যাবে। নেহা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার থেকে আসো হচ্ছে গিয়ে নাহিয়ান। জোসেফাইড কাউসার। আচ্ছা, হ্যাঁ ওকে ভেরি গুড। চট্টগ্রাম থেকে আসো সুলতানা। ওকে, তেজগাঁও হাজিরাতুজ কলেজ থেকে আসো চট্টগ্রাম থেকে শওকত। আচ্ছা ভাই, ক্লাস করার সাথে সাথে নোট করব নাকি ক্লাস শেষে রাফ খাতা দেখে নোট করব? ক্লাস করার সাথে সাথে নোট করবা, এবং যদি এমন হয় যে ক্লাসের মাঝে কিছু অংশ মিস করে ফেলছো তাহলে সেটা রাফ খাতা দেখে নোট করলেই হবে। ইস্পানি কলেজ থেকে মোহাম্মদ ফয়সাল আসো ভাইয়া। বরিশালে বাসা হচ্ছে হিমেলের। আচ্ছা, আমারও বাসা বরিশালে ছিল। নর্থডাম কলেজ থেকে, নর্থডাম কলেজ ময়মনসিংহ থেকে আসো হচ্ছে শাহরিয়ার জয়। ডিআরএমসি হচ্ছে সুপ্ত। আচ্ছা স্যার, আপনি আপনার ভেক্টরের 5টা লেকচার শেষ করছি, প্রায় সব ক্লিয়ার। গুড, ভেরি গুড। ওকে, ওয়ালাইকুম আসসালাম সায়েম খান। আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা আসলে ধীরে ধীরে সবাই যুক্ত হয়ে যাবা। আচ্ছা ফাইন, তো আমরা কিভাবে ক্লাসগুলো করব? ওকে, সুলতানা জাকারিয়া হচ্ছে গভর্নমেন্ট কলেজ থেকে। আচ্ছা ভাই, পিডিএফ দিয়ে। ওকে ফাইন, পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসটাতে, এবং আজকের ক্লাসে আমরা ভেক্টর শুরু করব। আজকে আমাদের শুরুর ক্লাস, আমরা খুব প্রিসাইজলি ধীরে ধীরে শিখবো, এবং ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের একটু ধৈর্য ধারণ করে
সুন্দর মতো শিখতে হবে। এখন আমরা সেই কোর্সটা শুরু করছি। তোমাদের ফিজিক্স নিয়ে ইনশাল্লাহ কোনো চিন্তা করতে হবে না। তোমাদের কলেজ কারিকুলামের আগেই আমরা আগায় যাব এবং আমরা খুব দ্রুততম টাইমে তোমাদের সকল চ্যাপ্টারগুলোকে ইনশাল্লাহ গুছিয়ে দিতে পারবো। এই ক্ষেত্রে তোমাদের একটা প্রমিস করতে হবে, যে কাজটি তোমাদের করতে হবে সেটা হচ্ছে রেগুলার ক্লাস করতে হবে। সপ্তাহে আমাদের 2 দিন করে ক্লাস, ওই 2 দিন প্রতিদিন ক্লাসে আমাদের সঙ্গে থাকতে হবে। তাহলে তুমি দেখবা ফিজিক্স সাবজেক্টটা ধীরে ধীরে গুছায় যাবে। এমন হতে পারে তোমাদের ক্লাস শুরু হয়েছে 8 অক্টোবর থেকে, যে আমরা যদি চ্যাপ্টার জমায় রাখি তাহলে দেখবা এই ফিজিক্স একটা সময় তোমার জন্য অনেক কঠিন একটা জিনিস হয়ে দাঁড়াইছে এবং এই জিনিসটার সঙ্গে ডিল করতেই তোমার কষ্ট হয়ে যাচ্ছে। এবং সেই প্রবলেমটা হবে না তখনই যখন তুমি সপ্তাহের এই 2টা দিন বৃহস্পতি শুক্রবার আমাকে দিবা এবং ক্লাসগুলোতে থাকবা। তাহলে অ্যাটলিস্ট একটা সাবজেক্টের প্রেশার ইনশাল্লাহ কমে যাবে। দেখবা কলেজের পরীক্ষাটা যা যা আসবে আমরা সবই পারবো ইনশাল্লাহ, কারণ আমরা সবই পড়বো ইনশাল্লাহ। আচ্ছা ফাইন, ওকে, তাহলে চলো আমরা আস্তে আস্তে করে ক্লাসটা শুরু করে ফেলি। ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই ক্লাসে। এখন প্রথমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে শুরুতে তোমরা একদম 9-10 থেকে উঠছো, অনেক কিছুই তোমাদের নতুন করে শিখতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথমে জিনিসপত্রগুলো একটু কেমন কেমন যেন লাগে, কিছুদিন গেলে তুমি দেখবা জিনিসগুলো আস্তে আস্তে করে গুছাই গেছে। সো আমি যেভাবে পড়তে হবে সেই জিনিসপত্রগুলো বুঝাই দিব এবং প্রথম দিকে একটু স্লো যাবে, পরে দেখবো আস্তে আস্তে করে আমাদের স্পিডটা বেড়ে গেছে। আচ্ছা, তাহলে কি কি বই আমরা রাখবো সেটা আগেও আমি বলেছি, আজকে ক্লাসে একটু প্রথমে বলে দিচ্ছি। আমরা ইসাক স্যারের বইটা রাখবো এবং তপন স্যারের বইটা রাখবো। তাহলে কোনটা দিয়ে কি করব এটাও বলে দিচ্ছি। তপন স্যারের যে বইটা আছে এই বই দিয়ে আমরা থিওরি গুলা দেখবো, থিওরি আমি পড়ায়ও দিব এবং তপন স্যারের বইয়ের অংশ থেকে আমরা থিওরি দেখব। পাশাপাশি ইসাক স্যারের যে বই আছে, ইসাক স্যারের বই থেকে আমরা ম্যাথস দেখব, ইসাক স্যারের বই থেকে আমরা অনুশীলনে ম্যাথস দেখব। এটাই আমাদের কাজ। থিওরির জন্য তপন স্যারের বই সঙ্গে মিলাবো, আমি তো থিওরি পড়াবোই, ওই থিওরিগুলো মিলাই যখন তুমি পড়বা তপন স্যারের বই থেকে পড়বা। আর ম্যাথ যখন প্র্যাকটিস করবা তখন ইসাক স্যারের অনুশীলনী থেকে প্র্যাকটিস করবা, ইসাক স্যারের অনুশীলনী প্র্যাকটিস করবা। এই দুইটা কাজই করতে হবে। আর এক্সট্রা যে ম্যাথ লাগবে সে ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বুয়েট, এই সকল ইনস্টিটিউশনে যে সকল প্রবলেমস গুলি আসে সেই টাইপের প্রবলেমস গুলো সম্পর্কে একাডেমিক থেকে জানতে হয়, সেটা ক্লাস থেকেই দেখতে পারবা। আমার ক্লাসেই এই টাইপের সকল কনসেপ্ট গুলা প্রিভিয়াস ইয়ারের আসা অঙ্কগুলো থাকবে। এতটুকুই কাজ, এর বেশি না এর কম না। একটা ব্যাপার আছে না, অধিক সামনে সে গাজন নষ্ট, বেশি করতে চাই আমরা, বেশি করতে চাই আসলে আমরা মূল টার্গেট থেকেই সরে যাই, সেটা করা যাবে না। জাস্ট একটুক কাজ করতে হবে, কখনোই ভয় পাওয়া যাবে না। তোমার চারপাশে অনেক আতেল গোলাপান পাবা, এরা বলবে আমি এই পারি, আমি ওই পারি, আমি দিন দিনে উদ্ধার করছি। বেসিক্যালি আসলে তেমন কিছুই না, এই গোছায় এই কাজগুলো করলেই বুয়েটেও চান্স পাওয়া যায়। আমি তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমি নর্দার্ন কলেজ থেকে পড়েছি কলেজ লাইফে। তো ওই কলেজ লাইফে আমি সিম্পলি তপন স্যারের বই থেকে থিওরি পড়ছি, ইসাক স্যারের বইয়ের অনুশীলনী অঙ্ক করছি, আর বুয়েট এবং ডিউর যে প্রবলেম আছে এগুলো আমার ক্লাস টিচার আমাদেরকে করিয়েছি। সো এতটুকু কাজই তোমাদেরকে করতে হবে, এর থেকে বেশি কিছু না। এখন এই জিনিসপত্রগুলো ইন ডিটেলসে বুঝে বুঝে করতে হবে। এখন সেই বোঝার কাজটা আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি, আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। প্রত্যেক সপ্তাহে রেগুলার ক্লাস করতে হবে, নিজের হাতে নোট করতে হবে, নোট নিজের হাতে, ওকে। এবং নিজের হাতে যখন নোট করবা, সো এখানে মনে রাখবা যেটা, সেটা হচ্ছে ফিজিক্সের জন্য স্পেশাল একটা খাতা থাকবে, ফিজিক্সের জন্য একটা খাতা থাকবে এবং ওই খাতাটা তুমি নিজের হাতে নোট করবা এবং ওই খাতাটাই তুমি রিভাইজ করবা, ওই খাতাটাই হবে তোমার জিনিস, ওই খাতার মধ্যেই সবকিছু ইনশাল্লাহ আমরা গুছিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা ফাইন, ইনশাল্লাহ। তাহলে চলো আমরা আজকে ক্লাসটা ধীরে ধীরে শুরু করে ফেলি। তো তোমাদের কমেন্টস আমি দেখছি, তোমাদের সঙ্গেই আমি আছি, সবকিছুই তোমাদের সঙ্গে আলোচনা হবে, তোমাদের কোশ্চেনের আনসার নিব, সবকিছুই নিব। তো আমরা একটু শুরু করি। তো আজকে আমরা কোন চ্যাপ্টার দিয়ে শুরু করব তোমরা এটা সবাই জানো। আজকে আমরা শুরু করবো ভেক্টর। প্রথমে এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, আমরা এই অঙ্কে যাওয়ার আগে একটু থিওরি দেখে নিব। তো আমাদের আজকের প্রথম ক্লাসে আমরা ভেক্টর দিয়ে শুরু করব, ভেক্টর। ফাইন, আচ্ছা। তো প্রথম জিনিসপত্র অনেকে অলরেডি পড়েও ফেলছে হয়তো বা, তো সেই জিনিসপত্রগুলোকে আমরা একটু গুছাই পড়ি। আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাস ম্যাচিউর হবে, তখন আমরা অ্যাডভান্স জিনিসে যাব। এখন ভেক্টর কি জিনিস এটা আমরা সবাই জানি। ভেক্টর হচ্ছে যেই রাশির মান ও দিক থাকে তাকে আমরা ভেক্টর বলি, ওকে। আচ্ছা ফাইন। তো
লেটস সে অনেকগুলো ভেক্টর রাশি সম্পর্কে আমরা জানি, যেমন সরণ একটা ভেক্টর রাশি, তারপর ত্বরণ একটা ভেক্টর রাশি, তারপর বেগ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি। এই প্রত্যেকটা রাশি হচ্ছে গিয়া ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করে? লেটস সে আমি যদি সরণকে ভেক্টর হিসেবে চিন্তা করি, তাহলে এভাবে লিখে তার উপরে একটা অ্যারো সাইন দেয়, এটাকে বলা হয় ভেক্টর। ওকে, ভেক্টর নানা প্রকারের হইতে পারে, নানা রকম সংজ্ঞা থাকতে পারে। প্রথম ক্লাসে এইসব সংজ্ঞা মঙ্গা পইরা শুধাই ক্লাস বোরিং করার কোনো দরকার নাই, এগুলো আমরা আস্তে ধীরে ধীরে জানবো। সো আমরা জাস্ট এতটুকু জানলেই চলবে যে ভেক্টর রাশিকে আমরা এভাবে করে অ্যারো হেড দিয়ে দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, আচ্ছা ফাইন। সো শুরুতেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ভেক্টরের যোগ। প্রথমেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ভেক্টর যোগ করা। দুটা ভেক্টরকে কিভাবে করে যোগ করা যায় সেই জিনিসটা আমরা আগে জানবো। ওকে, আচ্ছা ফাইন। এখন ভেক্টর যখন আমরা যোগ করছি তখন ভেক্টর যোগের অনেকগুলো বিধি আছে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ত্রিভুজ বিধি। ভেক্টর যোগের ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল ল, ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এটা একটা। আরেকটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক বিধি বা প্যারালেলোগ্রাম ল, সামান্তরিক বিধি। তো এই দুইটা বিধি ইউজ করে দুইটা ভেক্টর রাশিকে আমরা যোগ করতে পারি। তাহলে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ভেক্টর কিভাবে ত্রিভুজ বিধি মেনে যোগ করা যায় সেই জিনিসটা আমরা একটু প্রথমে জেনে নিব। ওকে, আচ্ছা তাহলে দেখো যে লেটস সে আমাদের কাছে দুইটা ভেক্টর আছে। ধরলাম এইটা একটা ভেক্টর, এই রেখা বরাবর একটা ভেক্টর আছে। এই ভেক্টরটাকে আমরা নাম দিলাম পি ভেক্টর। হতে পারে এটা সরণ, হতে পারে এটা ত্বরণ, হতে পারে এটা বেগ, এটা যে কোনো একটা ভেক্টর আমরা ধরলাম এটা হচ্ছে পি ভেক্টর। এবং আরেকটা ভেক্টর আছে, এই ভেক্টরটা আছে এরকম, যেটা হচ্ছে গিয়ে কিউ ভেক্টর। এটা হচ্ছে কিউ ভেক্টর, এরকম অ্যারো দেওয়া মানে হচ্ছে সেটা ভেক্টরের দিক বোঝাচ্ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই দুইটা ভেক্টর একই ক্রমে আছে, একটা শেষ হলে আরেকটা শুরু হচ্ছে, একটা যখন শেষ হচ্ছে তখন আরেকটা শুরু হচ্ছে। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, ভেক্টর একটা শেষ আর একটা শুরু। যদি এরকম হয় যে দুইটা ভেক্টরের একটার মাথার সঙ্গে আরেকটা পা লেগে আছে, তাহলে আমরা জানবো যে বিপরীত ক্রমে এই ত্রিভুজের অপর যে বাহুটা, এটা দেখতে পাচ্ছ বিপরীত ক্রমে আছে, এইটা হবে ওদের লব্ধি ভেক্টর, যেটা আর। দেখো তিনটা ভেক্টর একটা ত্রিভুজ বরাবর আছে, তিনটা ভেক্টর। সো এরা দুইটা একই ক্রমে আছে, দেখে বোঝা যাচ্ছে। এইটা এই দিকে এতটুকু বুঝে ফেলছি। ওকে, ডান। তাহলে দুইটাকে ত্রিভুজের দুইটা বাহুতে যদি পর্যায়ক্রমে রাখতে পারি, তাহলে বিপরীত ক্রমে অপর বাহুটাই হচ্ছে গিয়ে এইটার যোগফল বুঝাবে। এখন এটাকে আমি আর একটু ব্যাখ্যা দিয়ে বুঝি। যেমন আমরা দেখেছি সরণ একটা ভেক্টর রাশি। হ্যাঁ, তো ত্রিভুজ বিধি কিভাবে কাজ করে? মনে করো যে তুমি এখানটাতে দাঁড়ায় আছো, এখন তোমার থেকে একটা বন্ধু তোমার এই কাছে দেখা করে, তোমার একজন বন্ধু হচ্ছে গিয়ে এই দিকে গেল, এই দিকে সে গেল। তো এখানে একটা সরণ হইল, বললাম সেটা হচ্ছে পি সরণ হলো। তারপর তোমার এই বন্ধু মনে করো এখানে এসে একটু বাঁক দিল, বাঁক নিয়ে এই দিকটাতে গেল, তার মানে সে আরেকটা ভেক্টরে গেল, আবার সরণ করলো অন্যদিকে। এখন ফাইনালি তোমার সেই ফ্রেন্ডটা কিন্তু এই বিন্দুতে গিয়ে পৌঁছাইল। এখন তোমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার বন্ধু এখন কই আছে, তুমি কি বলবা? ডেফিনেটলি তোমার আনসারটা এটা হবে যে আমার বন্ধু আমার থেকে সোজাসুজি এতটুকু দূরত্বে আছে, সোজাসুজি এতটুকু দূরত্বে আছে। তুমি কি এটা বলবা যে সামনের দিক বরাবর পি, তারপরে এদিকে ঘুরে গিয়ে আবার কিউতে যায় এখানে আছে? এটা বলবা না। তুমি কিন্তু ডিরেক্টলি বলবা যে তোমার থেকে তোমার ফ্রেন্ড সিম্পলি এই দিক বরাবর এতটুকু দূরত্বে আছে। এখন ওর যে দুইটা পথে পথ চলা হইল, পি বরাবর গেল, কিউ বরাবর গেল, তার ফলাফল কিন্তু আসলো এই বিন্দু থেকে এই বরাবর। তাহলে দেখো একই ক্রমে দুইটা ভেক্টর আছে, তাদের লব্ধি হবে, এদের দুইজনের যোগফলটাই বলা উচিত এই বরাবর। নিশ্চয়ই সবাই এতটুকু বুঝতে পারছে, এটা ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধি দিয়ে আমরা ক্যালকুলেশন খুব কমই করি, আমরা বেসিকলি ক্যালকুলেশনটা করি সামান্তরিক বিধি দিয়ে। ত্রিভুজ বিধিটা জাস্ট আমরা জানলাম।
তাহলে নিয়মটা কি, দুইটা ভেক্টর ত্রিভুজে একই পর্যায়ে থাকলে, একই ক্রমে থাকলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ওদের যোগফলকে ইন্ডিকেট করে। বুঝছি, গেল। ফাইন। মেইন যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সামান্তরিক বিধি বা প্যারালেলোগ্রাম থিওরেম। সামান্তরিক বিধি, অনেক টাইপের ভেক্টর আছে, সংজ্ঞা আছে, ওগুলো আমরা লাস্টের দিকে যায় জানবো। ওগুলো আগে তাই না, যেটা হয় কিছু লাভ হয় না। আমরা প্রথমেই থিওরির মধ্যে যাব, গাণিতিকের অংশগুলো দেখব, আস্তে আস্তে এই সংজ্ঞাগুলো আমি তোমাদেরকে ধরাই দিব। আচ্ছা, সামান্তরিক বিধি, ভেক্টর যোগের সামান্তরিক বিধি, এখান থেকেই আসলে আমাদের পড়ালেখাটা শুরু হচ্ছে। আচ্ছা, সো দেখো সামান্তরিক বিধিতে যেটা বলছে, দুইটা ভেক্টর যদি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর নির্দেশ করে, তাহলে এদের যোগফলটা হবে হচ্ছে ওই সন্নিহিত বাহু থেকে যে কর্ণটা গেছে সেই কর্ণ বরাবর। তাহলে এটা একটু আমরা বুঝে নিই। দেখো, লেটস সে এইটা একটা সামান্তরিক, আমরা দেখতে পাচ্ছি এটা একটা সামান্তরিক। ওকে, আচ্ছা, এখন সামান্তরিকের, ধরে নিচ্ছি সামান্তরিকের এই বাহু বরাবর একটা ভেক্টর আছে এবং এই বাহু বরাবর আরেকটা ভেক্টর আছে। মানে ব্যাপারটা এরকম, সামান্তরিকের এই বাহু বরাবর একটা ভেক্টর যেটা হচ্ছে পি ভেক্টর, সামান্তরিকের এই বাহু বরাবর একটা ভেক্টর যেটা হচ্ছে কিউ ভেক্টর। ওকে, দুইটা ভেক্টর দেখতে পাচ্ছ, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর আছে। ওকে, তাহলে এদের লব্ধিটা হবে হচ্ছে এদের কর্ণ বরাবর। এই সামান্তরিকের এই সন্নিহিত বাহু মাঝ বরাবর যে কর্ণটি গেছে, এই কর্ণ বরাবর হবে হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর আর, মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের যোগফল হবে এই কর্ণ বরাবর। আমরা এভাবে লিখতে পারবো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আর ভেক্টর। ওকে, আচ্ছা, সেটা কি হইলো আমরা একদম ফিজিক্যাল সিগনিফিকেন্স সহই বুঝবো। দেখো, আমি তোমাদের এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সও বুঝাই দিচ্ছি কেমনে এরকম হইলো। সামান্তরিকের কর্ণ বরাবর দুটো যদি ভেক্টর থাকে, তাহলে এদের লব্ধি, সামান্তরিকের বাহু বরাবর যদি দুটো ভেক্টর থাকে, তাহলে সেটা কাজ করবে এটার কর্ণ বরাবর লব্ধিটা। কেমনে দেখো, আমরা একটা এক্সাম্পল দেখি। লেটস সে আমরা এটা সবাই জানি, বল একটা ভেক্টর রাশি। হ্যাঁ, এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা বল দিব, ওয়াই অক্ষ বরাবর একটা বল দিব। এটাও তো একটা সামান্তরিকের দুইটা বাহু, আয়তও একটা সামান্তরিক, জানো নিশ্চয়ই। দুইটা বল আমরা এখানে অ্যাপ্লাই করব। এক্স অক্ষ বরাবর একটা বল দিলাম, সেই বলটা হচ্ছে পি ভেক্টর। ওয়াই বরাবর একটা বল দিব, এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর। এখন দেখতে চাই দুইটা বল একত্রে এই জায়গায় দিলে এদের যোগফলটা কোন দিকে কাজ করে। দুইটা বল একত্রে এই জায়গায় যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এদের লব্ধি কোন দিকে কাজ করে এটা আমরা দেখতে চাই। তাহলে দেখো, আমি এইভাবে দেখাই, খেয়াল করো যে এই কলমটা দিয়ে আমি ডান দিক বরাবর একটা ধাক্কা দিব, ধাক্কা মানে একটা বল দিব। আর এই যে ফোনটা দেখতেছো, ফোনটা দিয়ে আমি ওয়াই বরাবর একটা ধাক্কা দিব। দুইটা ধাক্কাই একসঙ্গে দিব, তার মানে পি বলও দিব, কিউ বলও দিব। এবার দেখবো এই দুইটা ধাক্কা দেওয়াতে এই কলমটা কোন দিক বরাবর যায়। নিয়ম অনুযায়ী এটা সামান্তরিকের কর্ণ বরাবর যাওয়া উচিত। তাহলে দেখো, সবাই খেয়াল করো যে এইটা বরাবর এদিকে টান, এটা দিয়ে ধাক্কা, একই সঙ্গে বসাইলাম। রেডি, 1 2 3, দেখো কোনাকুনি গেছে। আমি আরেকবার দেখাচ্ছি, এইটা এদিকে টান দিব, এটা এদিকে ধাক্কা দিব। রেডি, 1 2 3, দেখো কোনাকুনি গিয়েছে। তাহলে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনাকুনি যে গেছে এইটা হচ্ছে ওদের ফলাফল। এবং এটাও তোমরা সবাই নিশ্চয়ই বুঝতেছো, এই সামান্তরিকটা যদি আমি পরিপূর্ণ করি তাহলে এটা তাদের কর্ণ। তাহলে দেখতে পাচ্ছ এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফলটা কর্ণ বরাবর গেল, যেটা আমাদের ভেক্টর নিয়ম থেকেই আমরা বুঝছি। কেন ওদিকে গেছে এভাবে চিন্তা করলে হতো তুমি বুঝতা। লেটস সে একটা ফুটবল আছে, হ্যাঁ, এই ফুটবলটাকে কেউ যদি এক্স বরাবর কিক করে তাহলে ফুটবলটা এক্স বরাবর যাইতো। যদি ফুটবলটাকে এইদিকে কিক না করে এইদিকে কিক করতো তাহলে ফুটবলটা ওয়াই বরাবর যাইতো। যদি একই সঙ্গে দুজনে কিক করে,
এই পাশ থেকেও কিক করছে, এই পাশেও কিক করছে, তাহলে না এই দিকে যাবে না এই দিকে যাবে। কোন দিকে যাবে সে যাবে হচ্ছে এই দুইজনের মাঝ বরাবর, সে যাবে এই দুইজনের মাঝ বরাবর। তাহলে এই দিকে কিকের জন্য যে বলটা সেটা যদি পি হয়, এই দিকে কিকের জন্য যে বলটা সেটা যদি কিউ হয়, এদের যোগফলটা কিন্তু একসঙ্গে যখন পড়ছে তখন কিন্তু কর্ণ বরাবর বা কোনাকুনি গেছে। তার মানে এই দুজনের যোগফলটা কর্ণ বরাবর কাজ করছে। নিশ্চয়ই সবাই এতটুকু আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? ডেফিনেটলি সবাই এতটুকু আমরা বুঝে ফেলা উচিত। আচ্ছা, কাউসার ইসলাম হিমেল বলছো ভাই এইভাবে তো ভাবি নাই। হ্যাঁ, এইভাবে ভাবতে হবে। দুইটা অ্যারো দিতে হয় লব্ধিতে। সাইদ মোহাম্মদ আফনান বলছো হ্যাঁ, লব্ধি বোঝানোর জন্য দুইটা অ্যারো দিতে হয়। লব্ধি বোঝানোর জন্য দুইটা অ্যারো দিতে হয়। সো দেখো আমি দুইটা অ্যারো দিচ্ছি। দুইটা অ্যারো মানে হচ্ছে সে দুইটা ভেক্টরের লব্ধি এই দিক বরাবর গিয়েছে। ওকে, এখন আমরা বুঝে গেছি যে ক্লিয়ার। গুড। সায়েম খান বলছো ক্লিয়ার, বাকি বলছো ক্লিয়ার। বহুভুজ বিধি করাবেন না? হ্যাঁ রোহান, সব করাবো রোহান। বহুভুজ বিধিতে চমৎকার অঙ্ক আছে, দেখাই তোমাকে। যে করাবো তো, এক এক করে করাবো না। যেমন এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক। কোথায় কোথায়? এই যে এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক। এটা বহুভুজ বিধির একটা অঙ্ক, যেটা আমরা শিখবো, ধীরে ধীরে শিখবো, আস্তে আস্তে শিখতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এতটুকু আমরা সবাই বুঝছি যে সামান্তরিক বিধিটা কি। ওকে, আচ্ছা, এখন সামান্তরিক বিধিটা কিন্তু ত্রিভুজ বিধির মতো করেও চিন্তা করা যেতে পারতো। কিভাবে? দেখো, এইটা সবাই মনে রাখবা যে একটা ভেক্টরকে, এরকম একটা ভেক্টর আছে, ধরলাম এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর। এই ভেক্টরকে এই তল বরাবর আমি যে কোনো বিন্দুতে নিয়ে যাইতে পারবো, তবে দুইটা কন্ডিশন ঠিক রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে এটার মান এতটুকু থাকতে হবে, দিক ওই দিকে থাকতে হবে। লেটস সে এই যে দেখো, এই যে আরেকটা ভেক্টর আমি আঁকলাম, ওটা সমান করে আঁকলাম, তাহলে আমি এই ভেক্টরটাকেও বলতে পারবো পি ভেক্টর। দেখো, এটার মান কিন্তু এটার দৈর্ঘ্যের সমান এবং দিকও একই দিক বরাবর আছে, সমান্তরাল। তাহলে এইখানে আমরা এই কাজটা করতে পারতাম। দেখো খেয়াল করে যে এই কিউকে, এই সামান্তরিকের দুইটা বাহু তো সমান, তাহলে কিউকে আমরা চাইলে এইখানে রিপ্লেস করে নিয়ে আসতে পারতাম। তাহলে এটা হয়ে যেত আমাদের কিউ ভেক্টর। তাহলে দেখো, এই ত্রিভুজে, আমার মার্কারটা খেয়াল করো, এই ত্রিভুজে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এদের যোগফলটাই কিন্তু এই আর, তাই না? এটা ত্রিভুজ বিধিতেই আমরা দেখছি, একই ক্রমে এটা আছে, বিপরীত ক্রমে লব্ধি। ওভাবেও আসছে, আবার সামান্তরিকের নিয়মে দুইটা কর্ণ বরাবর কাজ করলে লব্ধি, দুইটা বাহু বরাবর কাজ করলে লব্ধি কর্ণ বরাবর কাজ করে। এখন এটা তো বুঝে গেছি। এখন এই লব্ধির মান এবং দিক বের করতে হবে না? লব্ধির মান কত এবং লব্ধির দিক কত, এটা তো আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা এই আর এর মান এবং আর এর দিকটা এখন বের করব। তো দেখো, আমি একদম জিরো থেকেই শুরু করছি, কিন্তু যেটা আমি বলেছিলাম যে একদম জিরো থেকে ঠান্ডা মাথায় আমরা প্রত্যেকটা জিনিস শিখবো ইনশাআল্লাহ। ফাইন, তাহলে এটা হচ্ছে একটা সামান্তরিক। লেটস সে এই সামান্তরিকের এই বাহু বরাবর একটা ভেক্টর কাজ করছে, এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, এবং এই বাহু বরাবর একটা ভেক্টর কাজ করছে, এটা হচ্ছে গিয়ে আমাদের কিউ ভেক্টর। তাইলে আমরা এটা জানি, এদের লব্ধিটা কাজ করবে হচ্ছে এদের কর্ণ বরাবর, এদের লব্ধি কাজ করবে এদের কর্ণ বরাবর। ওকে, আচ্ছা, তাহলে দেখো যে এইটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। আমরা এটা সবাই বুঝে গেছি। এদের লব্ধি হচ্ছে আর ভেক্টর, যেটা হচ্ছে কর্ণ বরাবর কাজ করবে, এই কর্ণ বরাবর কাজ করবে। ফাইন, এখন আমরা এটা জানি যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আর ভেক্টর। তাহলে আমাদের আর ভেক্টরটা এখন বের করতে লাগবে, যে পি প্লাস কিউ ভেক্টরের যোগফলটাই আমাদের আর ভেক্টর। আর ভেক্টর বলতে কতটুকু বোঝায়? আর ভেক্টরের মান বলতে বুঝাবে এই সামান্তরিকের এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, এখন এই আর বের করতে হলে আমাদের কি কি লাগবে? লাগবে পি এর মান, কিউ এর মান এবং এদের মধ্যবর্তী কোণ। বুঝতেছো? পি এইদিকে, কিউ এইদিকে, এই দুইটা ভেক্টরের মাঝের কোণ কিন্তু এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে আলফা। সবাই বুঝতেছো? এই যে এদিকে পি, এদিকে কিউ, এদের মাঝের কোণটা আলফা। এখন আমরা আর এর মান এবং দিক বের করতে চাই। তো এখানে সামান্তরিক বিধি, নানা রকম থিওরি দিয়ে এটা প্রমাণ করা যায় যে এদের মান কিরকম হবে। আমরা প্রথমে জিনিসটা জানবো,
তারপরে প্রমাণ দেখব। প্রথমে আমরা আর এর মান কেমনে বের করা যায় জানবো। মনে রাখবা আর এর মান, এই যোগফল যে আর, এই যোগফল যে আর এর মান হবে রুট ওভার, পুরোটার উপরে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। আমরা মনে রাখবো এই আরটার মান হবে, এই লেনটা হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। ওকে, আচ্ছা ফাইন। তাহলে আমরা কি কি ইনফরমেশন এখানে লাগবে? আমাদের লাগবে পি এর মান কত, লাগবে কিউ এর মান কত, এবং লাগবে এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এই আলফাটা কত। এটা জানলে এই কোণটা, এইটার লেন্থ জানলে আমরা আর এর লেন্থও বের করতে পারবো সহজেই। এখানে একটা সমকোণী ত্রিভুজ আইকাটা বের করা যায়, ওটা পরে। কিছু জিনিস আছে না যে আগে জানাইতে গেলে বরঞ্চ হজবরলা হয়ে যায়, প্রমাণের থেকে বরঞ্চ জানা দরকার এখানে এই সূত্রটা মনে রাখা দরকার। ওকে ফাইন। তাহলে আমরা আর এর মান নির্ণয় করতে পারবো, এই সূত্রে বসাই দিলে আমরা আর এর মানটা বের করতে পারবো। এবার দেখো একটা ভেক্টর রাশি, আর নিজে যেহেতু ভেক্টর রাশি, তার মানের পাশাপাশি তার একটা দিকও থাকবে, বের করবো। এই থিটা পিটা বের করবো, থিটা পি এর সঙ্গে কত কোণে আছে আর। এটা বের করার সূত্র হচ্ছে এরকম, দেখো tan থিটা পি ইকুয়ালস, কার সঙ্গে কোনটা বের করছি আমরা? পি এর সাথে। যার সঙ্গে এইটা মনে রাখলেই চলবে, এইটা মনে রাখলেই চলবে। তাহলে নিয়মটা কি? এভাবে মনে রাখবো, যার সঙ্গে আমি কোণ নির্ণয় করব তাকে এখানে নিচে একা রাখবো। ও বাদে যে ভেক্টরটা আছে সেটা উপরে যাবে সাইন আলফা, নিচে আসবে সেটার সঙ্গে কিউ কজ আলফা। এখন আমরা যদি চাইতাম যে না, আমরা এই কিউ এর সঙ্গে কোনটা বের করতে চাই, সেটাও বের করতে পারতাম একই নিয়মে। আমরা মনে রাখবো tan থিটা কিউ এর সঙ্গে কোনটা ইকুয়ালস টু কিউ এর সঙ্গে কোন, দ্যাটস ওয়াই এখানে রাখবো কিউ। তাহলে উপরে যাবে পি সাইন আলফা, নিচেও আসবে পি কজ আলফা। তাহলে দেখো এখান থেকে আমরা ওর সঙ্গেও কোণ বের করতে পারি, যে কোনো একটার সঙ্গে কোণ বের করে দিলেই হয়। তাহলে নিশ্চয়ই সবাই এতটুকু আমরা বুঝে ফেলছি যে কিভাবে দুইটা ভেক্টর থাকলে এবং তাদের মাঝের কোণ থাকলে আমরা লব্ধির মান ও দিক বের করতে পারি। এখন দেখো মান এবং দিক বের করতে আমাদের তিনটা ইনফরমেশন লাগছে। কি কি? যাদেরকে যোগ করতেছি তাদের মান এবং ওদের দুইজনের মধ্যবর্তী কোণ, মানে পি কিউ আলফা। এটা জানলে ওদের যোগফলের মানও বের করতে পারবো, যোগফলের দিকও আমরা কিন্তু বের করতে পারবো। এখন আমরা দুইটা ভেক্টরকে এভাবে করে যোগ করে দেখব, তারপরে আমরা প্রমাণ নিয়ে আলোচনা করব। একটা জিনিস তোমরা খেয়াল করবা যে মানুষ মনে করে তারা আগে বুঝে তারপরে পারে, এটা পুরোপুরি ভুল। মানুষ আগে পারতে পারতে একটা সময় সে মনে করে এটা আমি বুঝতেও পারতেছি। জিনিসটা কিন্তু এরকম। হ্যাঁ, তো আমি তোমাদেরকে ডেফিনেটলি এই দুইটা সূত্র কিভাবে মনে রাখতে হবে সেটা নিশ্চয়ই বুঝাইতে পারছি। ওকে, জাস্ট এভাবে করে আমরা এই দুটা সূত্রকে মনে রাখবো এবং ইউটিলাইজ করব। হ্যাঁ, এটা ঠিক বলছো যে এটা ইউটিউবে ডিরাইভ করে দিচ্ছে, এটা অনেক আগে দেখছে। এই জিনিসপত্রগুলো তোমরা সবাই বুঝতে পারছো, এগুলোর ভিতরে আহামরি কঠিন কিছু নাই। ওকে ফাইন, ওকে ঠিক আছে, ফাইন না। ওকে, তো দেখো এখন কিন্তু সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। আমরা এতটুকু সবাই নিশ্চয়ই বুঝে ফেলা উচিত। এতটুকু গেল। এবার চলো আমরা প্রথমে একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আমরা ভেক্টর যেহেতু যোগ করার সূত্রগুলো জেনেছি, তাহলে ভেক্টর কয়েকটা আমরা যোগ করে দেখি। কয়েকটা ভেক্টর আগে আমরা যোগ করে দেখি। আমি এখানে দুইটা অঙ্ক আমরা একটু সলভ করে ফেলি। দেখো নাম্বার ওয়ান, সেটা হচ্ছে এরকম দুইটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে 5 নিউটন, দুইটা বল আছে। এটা হচ্ছে 5 নিউটন আর এটা হচ্ছে 4 নিউটন। এবং এটা বলা আছে এই দুইটার মাঝের কোণ হচ্ছে গিয়ে লেটস সে 30 ডিগ্রি। এই দুইটার মাঝের কোণ 30 ডিগ্রি। এটা হচ্ছে F1 ভেক্টর, এটা হচ্ছে F2 ভেক্টর। এই দুইটার মাঝের কোণ 30। এখন আমাদেরকে এখানে বলেছে
যে আমাদের বের করতে হবে এই f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর, এদের যে যোগফলটা আমি f ভেক্টর ধরলাম, এই fটা নির্ণয় করতে হবে। প্রথম এটা, ওকে। এরপরেরটা আমরা দুইটা অঙ্ক আগে সলভ করে দিই। মনে রাখবা ফিজিক্সে যে কোনো কিছু শেখার পরে যত বেশি অঙ্ক সলভ করো তত বেশি ধাতস্থ হবে। প্রথম দিন দেখে আমি সোজা সোজা ভাবে আস্তে আস্তে করে আগাচ্ছি, এভাবেই আগাইতে হবে, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সে উঠে যাবো, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে এইখানেও আরো দুইটা ভেক্টর আছে। লেটস সে এইটা হচ্ছে একটা বেগ ভেক্টর, যেই বেগের মান আমি ধরলাম p, এবং এই বেগের মান হচ্ছে গিয়ে 3 মিটার পার সেকেন্ড। আর এখানে আরেকটা বেগ আছে যেটা হচ্ছে q, এবং এইটার মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এবং এদের যে মাঝের কোণ সেটা হচ্ছে 120 ডিগ্রি। এখন আমাদেরকে বলছে p প্লাস q নির্ণয় করো, মানে এই দুইটা বেগের যোগফল নির্ণয় করো, মানে p প্লাস q এদের যোগফল যে r সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এই rটা নির্ণয় করতে হবে। ওকে, মানে সোজা কথা এখানে আমরা দুটো ভেক্টরকে যোগ করব। ফাইন, তাহলে ফার্স্ট থিং ফার্স্ট, বুঝতেই পারতেছো যে আমরা যদি এইখানে এদেরকে যোগ করে দেই, এখানে এদেরকে যোগ করে দেই, তাহলে যে সামান্তরিকটা হবে সেই সামান্তরিকটার যে কর্ণটা হবে, কর্ণটাই হবে এই দুইটা ভেক্টরের যোগফল, মানে এফ ভেক্টর। কর্ণটাই কিন্তু হবে এদের দুইটা ভেক্টরের যোগফল বা এফ ভেক্টর। ওকে, আচ্ছা, তাহলে তো বুঝতেই পারতেছে এইটা হচ্ছে অনেকটা পি এর মতো, এটা হচ্ছে কিউ এর মতো, এবং এই যে মাঝের কোণটা এটা হচ্ছে আলফা। এখন আমরা এফ এর মানটা বের করি সূত্র অনুযায়ী, এফ ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। পি এর ভ্যালু 5 মানে 5 এর স্কয়ার, প্লাস কিউ এর ভ্যালু 4 মানে 4 এর স্কয়ার, প্লাস 2 পি কিউ মধ্যবর্তী কোণ। দেখতে পাচ্ছ এইটার মাথা এইদিকে, এইটার মাথা এইদিকে, দ্যাট মিনস এদের মাঝের কোণ কিন্তু 30 ডিগ্রি, দুইটা দিকের মাঝের কোণ 30 ডিগ্রি। এটা আমরা এখানে বসাই দিতে পারবো। তাহলে দেখো সব ডেটা জানি, এখানে বসাইলেই আমরা এফ এর মানটা, আনসারটা যেটা সেটা পেয়ে গেছি। বুঝছি সবাই এটা? ওকে, আচ্ছা, এইবার আমরা তো এখান থেকে পেলাম লব্ধি এর মান। এবার কি দরকার? লব্ধি এর দিক। এখন আমি লব্ধি এর দিক এই f1 এর সঙ্গে ধরছি, f1 এর সঙ্গে কোনটা ধরছি? থিটা। কার সঙ্গে কোন একটা বের করলেই হবে, f1 এর সঙ্গে কোনটা ধরেছি আমরা? থিটা। ওকে, তাহলে লব্ধি এর দিক, লব্ধি এর দিক, তাহলে সূত্র অনুযায়ী tan থিটা যার সঙ্গে ধরছি তারে রাখবো নিচে কোনায়। ধরছি তো এই পি এর সঙ্গে, তাহলে এই পি এর সঙ্গে ধরলে এই 5 কে রাখবো নিচে, এখানে আসবে 5। অপর যেটা আছে 4 সেটা উপরে যাবে। সাইন এদের মাঝের কোণ, এই দুটার মাঝের কোণ কিন্তু 30, এদের মাঝের কোণ 30, আর নিচে আসবে 4 cos 30। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের লাগবে এই থিটাটা। তাহলে থিটা ইকুয়ালস টু tan কে ওই পাশে ইনভার্স করে নিয়ে যাব, tan ইনভার্স 5 প্লাস 4 cos 30, আর উপরে আসবে 4 sin 30। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা ভেক্টরটার দিকও পেয়ে গেছি, এখান থেকে দিকও পেয়ে গেছি, আর এখান থেকে আমরা তার মানটাও পেয়ে গেছি। তাহলে দুইটা ভেক্টরকে সহজেই আমরা যোগ করে এই যোগফলটার মান এবং যোগফলটা এই f1 এর সঙ্গে কত কোণ করে আছে সেটাও বের করতে পারছি। খুবই সোজা জিনিস গেল এটা। এবার আসো পরেরটা, এইটাকে যোগ করব। এখানে যখন যোগ করব একই সূত্র, আমরা লব্ধির মানকে r ধরতেছি। ওকে, তাহলে লব্ধির মান কি হবে? ওই যে সূত্র অনুযায়ী পি স্কয়ার কিউ স্কয়ার 2 পি কিউ কজ আলফা। পি এর ভ্যালু কত? 3, তাহলে 3 এর স্কয়ার, প্লাস কিউ এর ভ্যালু কত? 4, প্লাস 2 পি কিউ কজ আলফা। হ্যাঁ, এই জায়গাতে আলফা নিয়ে একটু চিন্তা করতে হবে। আমরা কিন্তু আলফা বলতে বুঝাইছি দিকের মাঝে কোণ। দুইটা ভেক্টর দুই দিক বরাবর আছে, মানে দুইটা মাথা, এই যে এটা এই দিক বুঝায়, এটা এই দিক বুঝায়, এই দুইটা দিকের মাঝের কোণটা হচ্ছে 30। এখানে দেখো দুইটা কিন্তু যে কোণটা দেওয়া আছে 120, যে 120 কোণটা দেওয়া আছে এটা কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না। যেমন দেখো এই ভেক্টরটা এই দিকে অ্যারো, এই দিকে অ্যারো বলতে কি সে এই দিকটা বুঝায় না, এই দিকটা এই দিক বরাবর বুঝাচ্ছে না, অ্যারো ওই দিকে মানে তো ওই দিক বুঝায়। আর এইটার অ্যারো এই দিকে, মানে এইটা তো এই দিক বুঝায়।
তাহলে দুইটা ভেক্টরের দিকের মাঝের কোণ তো এটা হওয়া উচিত আলফা, ইজন্ট ইট? এটা এই দিকে বুঝায়, এটা এই দিকে বুঝায়, তাহলে এদের মাঝের কোণ এটা হওয়া উচিত। অনেকেই এই ছবিটা দেখে হঠাৎ করে 120 বসায় দিবে। এই ছবিটা দেখে 30 ছিল, এই 30ই বসানো যাইতো। কেন যাইতো? কারণ এটা দুইটা দিকের মাঝের কোণটাই ডিরেক্টলি দেওয়া আছে। বাট এখানে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু এই দিকটা বলতে এই দিকে বুঝাচ্ছে, আর এই দিকটা বলতে এই দিকে বুঝাচ্ছে, মানে মাঝের কোণ দুইটা দিকের মাঝের কোণ এটা 120 না। তাহলে আলফা কত হবে? আলফা কিন্তু হবে 60 ডিগ্রি। এটাও তোমরা বুঝতেছো। পুরো কোণটা 180, সরল কোণ 180-র ভিতরে এটা 120, তাহলে এটা থাকবে 60। নিশ্চয়ই বুঝতেছো, পুরো এই কোণটা 180, এর মধ্যে এইটা 120, তাহলে বাকি এই পাশের কোণটা হচ্ছে 60। তাহলে এখানে হবে দুইটা দিকের মাঝের কোণ cos 60 গেল। এবার দিক নির্ণয় করব। সে আমি পি এর সঙ্গে দিক নির্ণয় করতেছি, মানে এই আনুভূমিক রেখার সঙ্গে দিক নির্ণয় করছি। তাহলে সূত্র হবে ট্যানকে একবারে ইনভার্স করে নিয়ে গেলাম ওই পাশে, ট্যান ইনভার্স যার সঙ্গে কোণ, আমি তো এই আনুভূমিক রেখার সঙ্গে করতেছি, তার মানকে নিচে কোণায় রাখবো 3, অন্যটা উপরে যাবে 4, মাঝের কোণ সাইন আমরা অলরেডি বের করছি, মাঝের কোণ 60 প্লাস 4 cos 60। তাহলে বুঝতে পারছো এই দুইটা সূত্র ইউজ করে আমরা এদের যোগফলের মান এবং আনুভূমিকের সঙ্গে কত কোণে আছে এইটা বের করতে পারছি। তাহলে আমরা কি কি ক্লিয়ার হইলাম যে ভেক্টর যোগ করার সময় কিভাবে ভেক্টর যোগের নিয়মটা অ্যাপ্লাই করব, কিভাবে কোণটা বের করবে, এটা আমরা পারলাম। আমরা আরো দেখলাম সব সময় দেখে যারা কোণ মনে হয় সে কোণ না, আমাদের দেখতে হবে অ্যারো গুলা কোন দিকে। অ্যারো এই দিকে আছে, এই অ্যারো এই দিকে আছে, তার মানে বুঝতে পারছো যে এদের যে মাঝের কোণ সেটা হবে এই দুইটা দিকের মাঝের কোণ। 180 থেকে 120 বিয়োগ করে 60 আসছে, ওটা আমরা বসাইছি। ক্লিয়ার? সবাই ডেফিনেটলি এতটুকু অবশ্যই বুঝে ফেলছো। আমি খুব ধরে ধরে ঠান্ডা মাথায় সবাইকে হচ্ছে গিয়ে জিনিসটা ব্যাখ্যা করছি। ডেফিনেটলি সবার বুঝে ফেলা উচিত। গুড, স্নেহাল এটার আনসার করছো। আচ্ছা, একজনের ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে, হচ্ছে গিয়া বৈরাগের ক্যালকুলেটরটা কেবল নষ্ট হয়ে গেছে। আচ্ছা ফাইন, ক্লিয়ার, এটা সবাই বুঝতে পারছি। স্যার এইগুলো আপনার ক্লাস দেখে শেষ করে ফেলছি, ক্লিয়ার, গুড। ওই ক্লাস দেখে যা শেষ করছো সেগুলোও তো ভেক্টরের অংশ, এই জন্য পড়াচ্ছি, আস্তে আস্তে আমরা আগাবো। তো এই কেসগুলো আমরা বুঝছি। পল্লব কুমার বলছো ক্লিয়ার, আজমি বলছো ক্লিয়ার, ভেরি গুড, এগুলো আমরা সবাই বুঝছি। এবার আসো আমরা আরেকটু আগে, সেটা হচ্ছে এই জিনিসগুলো বুঝে মাথায় স্টাইল মানে একদম ঢুকায় রাখতে হবে, কারণ পরে যখন আমরা কমপ্লিকেটেড জিনিসে যাব তখন এই জিনিসগুলো যেন আমি বললেই সবাই হ্যাঁ জানি ভাই বুঝছি, এটা তখন যেন বলতে পারো। আচ্ছা, তো এখন ভেক্টর যোগের কতগুলো স্পেশাল কেস আছে, সেই কেসগুলো আমরা একটু স্পেশালি দেখে রাখতে চাই, সেই কেসগুলো একটু স্পেশালি দেখে রাখতে চাই। সে এগুলো স্পেশাল কেস। হ্যাঁ, কেস নাম্বার 1, কেস নাম্বার 1 সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি কখনো একই কোণে থাকে, দুইটা ভেক্টর যদি একই কোণে থাকে, মানে দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে, একই দিকে যদি থাকে, মানে পি ভেক্টর ও কিউ ভেক্টর একই দিকে, একই দিকে মানে দুইটা একই দিকে কাজ করছে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি একই দিকে থাকে, মানে ব্যাপারটা এরকম। লেটস সে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা আমাদের পি ভেক্টর, কিউ ভেক্টরও ওই দিকে আছে, দেখো ওর দিক বরাবরই আছে, এটা কালার ভিন্ন দিলাম। এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। দেখতে পাচ্ছ দুইটা ভেক্টর কিন্তু একই দিকে, একই রেখা বরাবর, একই দিকে থাকা মানে এদের মধ্যবর্তী কোণ কত বলতো? 0 ডিগ্রি। দেখেই কি বুঝতে পারছো না দুইটা ভেক্টর একই দিকে, মানে এদের মাঝে কোনো কোণ নাই, মানে এই কলমটা যেদিকে আমার আঙুলটাও সেই দিকে, তার মানে এদের মাঝে কোনো কোণ নাই। সেই ক্ষেত্রে যোগফলটা কেমন হবে? খুবই সিম্পল, আমরা যোগফলের রুল অনুযায়ী আগাইলেই পেয়ে যাব। সেটা হচ্ছে এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos কত হবে? cos 0, cos 0 equals to 1। তাহলে এখান থেকে আসবে কিন্তু আমরা বুঝতে পারছি √p প্লাস কিউ হোল স্কয়ার, ইজন্ট ইট? cos 0 মানে 1, তার মানে বুঝতে তো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq মানে পি প্লাস কিউ হোল স্কয়ার, এটা √ করলে পি প্লাস কিউ। তারপরে আমরা বুঝতেছি লব্ধির মান আর ইকুয়ালস টু হবে পি প্লাস কিউ। তাহলে আমরা এটা মনে রাখবো যে দুইটা ভেক্টর যদি
একই দিক বরাবর থাকে তাহলে লব্ধি বের করা খুবই সোজা। একই দিকে থাকলে লব্ধি বের করা খুবই সোজা, জাস্ট দুইটা ভেক্টরকে যোগ করে দিলেই হয়, এখানে আর কিছু করতে হয় না। একই দিক মানে দুটাকে জাস্ট যোগ করে দিলেই হবে। লেটস সে যদি এরকম হইতো, এইটার মান হচ্ছে 4 নিউটন আর এটার মান হচ্ছে গিয়ে 2 নিউটন, তাহলে এদের যোগফলটা হইতো 4 + 2 মানে হচ্ছে 6 নিউটন। নিশ্চয়ই সবাই বুঝছো। এবং এই লব্ধির দিকটা কোন দিকে আসতো? একই রকম ভাবে আমাদের ট্যানের সূত্র আছে, ট্যানের সূত্র যদি আমরা বসাইতাম লব্ধির দিকটা এই দিকেই আসতো, মানে পি কিউ দুইটাই তো একই দিকে, এদের যোগফল তো ওই দিকে হবে, মানে এদের যে লব্ধির দিকটা সেটাও ওদের দিকে হইতো। তাহলে এটা আমরা লিখতে পারতাম লব্ধি এদের দিকেই হতো, এদের দিকেই হতো। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, ওরা যেদিকে আছে যোগফলটাও ওই দিকটাতেই হতো। ওকে, এটা একদম সিম্পল কেস। 2 নাম্বার কেস, যদি এরকম হইতো, যদি এমন হইতো যে ভেক্টর দুইটা পরস্পর বিপরীত দিকে আছে, ভেক্টর দুটি পরস্পর বিপরীত দিকে আছে, এভাবে বললাম যে পি ভেক্টর ও কিউ ভেক্টর, কি ভেক্টর ও কিউ ভেক্টর পরস্পর পরস্পর বিপরীতে, পরস্পর বিপরীতে কাজ করছে। মানে ব্যাপারটা দেখতে এরকম, লেটস সে এই দিকে আছে আমাদের পি ভেক্টর স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, আলফার ভ্যালু 180, আলফার ভ্যালু 180 হইলে আমরা জানি কস 180 ভ্যালু হচ্ছে -1, তাহলে এখান থেকে সূত্রটা কিন্তু এরকম হয়ে যায় √ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2 পি কিউ, কস 180 ভ্যালু -1। তাহলে এখান থেকে এটা সবাই বুঝতেছো, এটাই কষ্ট হবে √ পি মাইনাস কিউ হোল স্কয়ার, এবং এটা বাদ দিয়ে দিলে আমরা লব্ধির মান পাবো পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। তাহলে এই ক্ষেত্রে আমরা জানবো লব্ধির মান পি মাইনাস কিউ। এখন পি মাইনাস কিউ না বলে আমরা বলি পি ডিফারেন্স কিউ, কজ কে বড় কে ছোট তো আমরা জানি না, মেইন হবে হচ্ছে গিয়া যে বড়, বড়টা থেকে ছোটটাকে আমরা বিয়োগ করে দিব। এখানে দেখেই বুঝতেছো পিটা লম্বা বেশি, পি বড়, তাইলে পি থেকে কিউ কে বিয়োগ করবে। এখন লব্ধির দিক কোন দিকে হবে মনে রাখবো, লব্ধি বড়টার দিকে হবে, বড়টার দিকে হবে। তোমরা দড়ি টানাটানি খেলছো না, যে দুই পাশে দুই দল দড়ি টানতে থাকে, তাইলে যে দল বেশি জোরে টান মারে সবাই কি ওই দিকে চলে যায়? তো ব্যাপারটা অনেকটা এরকম, যে এটা তো তাই, দুই দিকে দুই দল দড়ি টানতেছে, যদি পি বড় হয় তাহলে সবাইকে ওই দিকে যায় পড়বে, তার মানে লব্ধির দিকটা হবে যে বড় তার দিকে। লেটস এখানে আমি বললাম পি এর মান মনে করো 5 নিউটন আর কিউ এর মান মনে করো 2 নিউটন, কিউ এর মান 2 নিউটন, তাহলে বড় কে? পি, তাহলে লব্ধির দিকটা কোন দিকে হবে? পি এর দিকে হবে। আর লব্ধির মানটা কত হবে? 5 - 2 মানে 3 নিউটন। তাহলে আমরা এই দুইটা কেস বুঝে ফেলছি, খুবই ইজি কেস, তাও আমি সুন্দর করে গুছাই দিব। আমার টার্গেটটা কি, পুরো সব জিনিসপত্র পড়াবো, কঠিন সোজা অ্যাডভান্স যা আছে সব, এবং সবকিছু গোছানো থাকে যাতে করে তোমাদের নোটে থাকে। গেল এটা। এইবার 3 নাম্বার কেস, এগুলো সব স্পেশাল কেস, যে এগুলো আমরা ডিরেক্টলি যেন লিখতে পারি। 3 নাম্বার কেস হচ্ছে গিয়ে যদি দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে থাকে, যদি দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, মানে বুঝতে পারছ যে পি ও কিউ পরস্পর লম্ব, যদি পি এবং কিউ পরস্পর লম্ব হয়, লম্ব হওয়া মানে বুঝতে পারছো পি কিউ এর মাঝের কোণ 90 ডিগ্রি। তাহলে সেই চিত্রটা কিরকম, লেটস সে এটা হচ্ছে গিয়ে পি, এটা পি ভেক্টর, আর এটা হচ্ছে গিয়ে কিউ ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তো বুঝতে পারছো পি এবং কিউ পরস্পর কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, তাই না? এদের যে মাঝের কোণটা, এই কোণটা 90 ডিগ্রি। ওকে, তাহলে এদের লব্ধি কোন দিকে হবে? সামান্তরিক সূত্র অনুযায়ী, বুঝতেছো? এটাও একটা সামান্তরিক, আয়তক্ষেত্রকেও সামান্তরিকই বলা হয়, নিশ্চয় তোমরা এটা জানো। তো এটা একটা সামান্তরিক, তাহলে এর লব্ধিটা হবে কর্ণ বরাবর, এটা হচ্ছে গিয়ে এটা লব্ধি। ওকে, যেটাকে আমরা আর ভেক্টর বলতে পারবো।
তাহলে আর এর মান কি হবে? এগুলো মুখস্থ রাখতে হবে। লম্ব হলে ডিরেক্টলি আমরা এই সূত্র ইউজ করব। তাহলে আমাদের নর্মাল সূত্র অনুযায়ী আর ইকুয়ালস টু এইভাবে বলা আছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস এদের মাঝের কোণ কত? 90। ওকে, এখন এটা তোমরা সবাই জানবা cos 90 এর ভ্যালু 0, এটা আমরা সবাই জানি cos 90 মানে 0। তাহলে এইটা যদি 0 হয় পুরো এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে লব্ধির মান r ইকুয়ালস টু কত হবে? r ইকুয়ালস টু হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা পিথাগোরাসের মতো অতিভুজ বের করছি আমরা। দেখো এটা অতিভুজও বটে, কারণ এইটা কিন্তু কিউ এর সমান। তাহলে দেখো এটা তো অতিভুজ, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার রুট ওভার করলেই কিন্তু আমরা অতিভুজটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা আমরা মনে রাখবো যখন লব্ধি বের করছি, যদি 90 ডিগ্রি হয় লব্ধি বের করা খুবই সোজা। 90 ডিগ্রি হইলে সিম্পলি যাদেরকে যোগ করছি তাদের বর্গের যোগফলের বর্গমূল। এবং কোণটা কত হবে? লেটস সে আমি এই পি এর সঙ্গে কোণ ধরলাম থিটা, তাহলে থিটাটা হবে ওই যে সূত্র অনুযায়ী tan ইনভার্স, যার সঙ্গে কোণ তারে রাখি আমরা নিচে। তাহলে কোণটা কার সঙ্গে? পি এর সঙ্গে। এখানে থাকবে পি আর এখানে থাকবে কিউ। এখন কিউ এর এখানে আসবে কিউ সাইন 90 ডিগ্রি আর এখানে আসবে কিউ কস 90 ডিগ্রি। এখন cos 90 মানে তো 0, তার মানে এইটা বাদ হয়ে যাবে। আর sin 90 মানে কিন্তু 1, তার মানে এখানে এটা 1 চলে আসবে। ডিরেক্টলি আমরা লিখতে পারবো থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স, উপরে থাকবে কিউ নিচে থাকবে পি। তাহলে আমরা এই ক্ষেত্রে লব্ধির কোণটা হবে tan ইনভার্স কিউ বাই পি। সোজা কথা, যার সঙ্গে কোণ তারে নিচে রাখবো আর অন্যটারে উপরে রাখবো, তাইলেই আমি এই পি এর সঙ্গে কত কোণ করে লব্ধি কাজ করতেছে সেটাও বের করতে পারবো। তাহলে এই তিনটা কেস আমার ডেফিনেটলি এই তিনটা কেস সবাই মনে রাখবো। ডেফিনেটলি এই তিনটা কেস আমরা সবাই মনে রাখবো। এখন এখানে আরেকটা জিনিস বুঝতে পারতেছো, দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ কখন হয়? লব্ধির মান সর্বোচ্চ হওয়া মানে কি? ওই দুটা যোগ হয়ে যাওয়া, দেখতে পাচ্ছ? তার মানে লব্ধির মান ম্যাক্সিমাম হয় যখন মাঝের কোণ 0 হয়, তাহলে শুধুমাত্র ডিরেক্ট যোগ হয়। দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বনিম্ন কখন হয়? যখন বিয়োগ হয় তখন। তার মানে লব্ধির মান সর্বনিম্ন হওয়া মানে হচ্ছে গিয়ে বিয়োগ হওয়া, মানে 180 ডিগ্রিতে থাকলে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত হলে লব্ধির মান সবথেকে কম হয়। দুইটা ভেক্টর পরস্পর 0 ডিগ্রি কোণে বা একই দিকে থাকলে লব্ধির মান ম্যাক্সিমাম হয়। তাহলে আমরা একই দিকে বিপরীত দিকে অথবা 90 ডিগ্রিতে থাকলে ডিরেক্টলি কিন্তু এই কেসগুলা ইউটিলাইজ করতে পারবো। নিশ্চয়ই সবাই এতটুকু বুঝতে পারছি। ওকে ফাইন। সো এই জিনিসগুলো আমরা সবার বুঝে ফেলা উচিত। আচ্ছা গেল, এটা ক্লিয়ার। বাকিগুলো বলছো ক্লিয়ার, এগুলো আমরা পারবো। ক্লিয়ার, কাউসারও বলছো ক্লিয়ার। ফাইন। মানে তোমাদের প্রত্যেকের টপিক পড়ানোর পরে আমাদের ক্লাসের ধরন তো এরকম হবে, একটা টপিক পড়ানোর ভিতরে আমি পড়াইতেই থাকি। পড়ানোর পরে আমি কিছুটা সময় পজ নিয়ে দেখি তোমাদের কারো কোনো কোশ্চেন বা রিভিউ আছে কিনা, তারপরে ওটা সলভ করে তারপরে আগাই। আফিবও বলছো ক্লিয়ার, ক্লিয়ার। হাসবি বলছো ক্লিয়ার, ভেরি গুড। তো এই জিনিসপত্রগুলো সবাই বুঝে ফেলছো। সুলতানা বলছো বুঝতে পারছি। ভাই ক্লাসটা রেকর্ডেড পাবো না? হ্যাঁ ক্লাসটা রেকর্ডেড তুমি পেয়ে যাবা। তো তৌসিফ হোসেন বলছো ক্লিয়ার, ভেরি গুড। তোমরা এতটুকু সবাই আমরা বুঝে ফেলছি। স্যার আমি বুয়েটে পড়তে চাই কিন্তু ভালো ইংলিশ পারি না, আমি কি চান্স পাবো না? ইংলিশ লাগে না বুয়েটে পড়তে, ইংলিশ লাগে না। ইংলিশ পরীক্ষার নাম্বারও লাগে না, আর ইংলিশ পরীক্ষা মানে বুয়েটের কোশ্চেনে ইংলিশ চাইও না, পারবা। তুমি অঙ্ক যদি ঠিক মতো পারো তাইলেই পারবা, ইংলিশ পারতে হবে না। ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার, এতটুকু আমরা সবাই বুঝছি। এবার চলো আমরা হচ্ছে গিয়ে কয়েকটি অঙ্ক একটু সলভ করি। যেমন দেখো এরকম এখনই আমরা একটা অঙ্ক সলভ করবো, যে অঙ্কটা বুয়েটে এর আগে একবার এমসিকিউ হিসেবে আসছে। দ্বিতীয় অঙ্কটা ওটা হবে। তো বলছে এখন যে অঙ্কটা আমরা সলভ করবো সেটাতে বলছে দুটি ভেক্টরের সর্বোচ্চ ও সর্বনিম্ন লব্ধির মান, সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধির মান যথাক্রমে 28 ও 10 একক। দুইটা ভেক্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধির মান যথাক্রমে 28 এবং 10 একক। এরপর যেটা বলেছে সেটা হচ্ছে ভেক্টর দ্বয়
লম্বভাবে কাজ করলে, লম্বভাবে ক্রিয়াশীল হলে, ভেক্টর দ্বয় লম্বভাবে ক্রিয়াশীল হলে, লম্বভাবে ক্রিয়াশীল হলে এদের লব্ধি নির্ণয় করো, এদের লব্ধি নির্ণয় করো, এদের লব্ধি নির্ণয় করো। আচ্ছা, এটা একটা অঙ্ক। ওকে, এটা এর আগেও একবার এমসিকিউ আসছে ডিউতে। ওকে, করতে থাকো, আমি করে দিব। দুটা কোশ্চেন আমরা এখন সলভ করব। যা পড়বো থিওরি, আমি সেই থিওরির উপরেই আসলে প্রবলেমগুলো সলভ করব। এরপর বলা আছে 1 একক ও 7 একক এর দুটি ভেক্টরের লব্ধি নিচের কোনটি হতে পারে না, হতে পারে না। এইটা ডিউতে অনেকবার আসছে, এইটা ডিউতে অনেকবার এমসিকিউ হিসাবে আসছে। এটা একটা এমসিকিউ কোশ্চেন। সো এই কনসেপ্টের সঙ্গে রিলেটেড দেখে আমি এখনই তোমাদের এটা অপশন আকারে দেখাই দিচ্ছি। ওকে, ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের দুটি কোশ্চেন। এবার আমরা এই দুটি কোশ্চেনকে একটু সলভ করে ফেলি। ওকে, আচ্ছা, ফাইন। সো এই দুটি কোশ্চেনে দেখো প্রথমে কি বলছে। প্রথমটাতে বলা হয়েছে যে দুটি ভেক্টরের সর্বোচ্চ ও সর্বনিম্ন লব্ধির মান, মানে দুইটা ভেক্টর আছে, ধরলাম ভেক্টর দুইটার একটা পি আর একটা কি, এদের সর্বোচ্চ লব্ধির মান হচ্ছে গিয়ে 28, এদের সর্বনিম্ন লব্ধির মান হচ্ছে গিয়ে 10। এখন ভেক্টরটা যদি লম্বভাবে কাজ করে তাহলে এদের লব্ধির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু দেখি। ব্যাপারটা হচ্ছে সর্বোচ্চ লব্ধি কখন পাই, লব্ধি সর্বোচ্চ কখন পাই একটু আগেই আমরা দেখেছি যখন একই দিকে কাজ করে লব্ধির মান সর্বোচ্চ হয়, যখন বিপরীত দিকে কাজ করে লব্ধির মান সর্বনিম্ন হয়। তাহলে আমরা বুঝতে পারছি সর্বোচ্চ লব্ধি আর ম্যাক্স এইটা পাবো যখন এরা একই দিকে কাজ করবে, মানে পি প্লাস কিউ হবে। আর সর্বনিম্ন লব্ধি পাবো যখন এরা বিপরীত দিকে কাজ করবে, মাঝের কোণ 180 হবে, তখন সেটা হবে পি মাইনাস কিউ। আমি ধরে নিয়েছি পি ভেক্টরটা বড় ভেক্টরটা, এদের মধ্যে একটা বড় একটা ছোট, পিটা হচ্ছে বড় ভেক্টরটা। ওকে, আচ্ছা, ফাইন। তাহলে এবার বলছে সর্বোচ্চ লব্ধির মান, সর্বোচ্চ লব্ধি বলতে যোগফল, এটার মান হচ্ছে গিয়ে 28, এই যে 28, তার মানে এটার মান হচ্ছে 28। আর বলছে সর্বনিম্ন লব্ধির মান 10, মানে এদের সর্বনিম্ন লব্ধি যখন বেরোবে সেটা হবে 10। তাহলে এখান থেকে কি আমরা পি কিউ বের করতে পারবো? সিম্পলি করতে পারবো। এদেরকে যোগ করে দিলেই কিন্তু আমরা সেটা পেয়ে যাব। এদেরকে যোগ করে দিলে দেখো এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা যোগ করে দেই তাহলে সেই ক্ষেত্রে দেখো যোগ করলে কিউ এবং কিউ কাটা, 2p ইকুয়ালস টু আসবে 28 এবং 10 যোগ করলে 38, দ্যাট মিনস p ইকুয়ালস টু আসবে 19। এখন p এর ভ্যালু হচ্ছে 19। যে কোনো একটা ভেক্টরে কিন্তু যে কোনো একটা ইকুয়েশনে p বসাই দিলে কিউ বের হয়ে যাবে। বা আমরা যদি এদেরকে বিয়োগ করতাম, এই দুটাকে যদি বিয়োগ করতাম, বিয়োগ করলে p চলে যেত, থাকতো কিউ মাইনাস মাইনাস কিউ, মানে 2q ইকুয়ালস টু যোগ করে পাইছিলাম এত, বিয়োগ করলে পাইতাম হচ্ছে এখানে 18। তার মানে এখান থেকে কিউ ইকুয়ালস টু আসতো, এখান থেকে কিউ ইকুয়ালস টু আসতো হচ্ছে গিয়ে তোমাদের 9। তাহলে আমরা বুঝতে পারছি যে ওই দুজনকে যোগ করলে পি, দুইটারে বিয়োগ করলে কিউ পেয়ে গেছি। আমরা পি এবং কিউ এর কিন্তু মান পেয়ে গেলাম, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা পি এবং কিউ এর মানটা পেয়ে গেছি, পি এবং কিউ এর আমরা মান পেয়ে গেছি। ওকে, আচ্ছা, এবার বলছে যে ওই পি কিউ ভেক্টরটা লম্বভাবে ক্রিয়াশীল হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে। লম্বভাবে ক্রিয়াশীল মানে বুঝতে পারছো যে লেটস সে এইদিকে পি কাজ করতেছে, যার মান আমরা বের করেছি 19, এইদিকে কিউ কাজ করতেছে, যার মান আমরা বের করেছি 9, এই যে পি কিউ। ওকে, তাহলে এটা লম্ব হবে, দেখো এদের মাঝের কোণ লম্ব, আমরা অলরেডি মুখস্থ করে রাখছি। লম্ব হবে কাজ করলে লব্ধির মান হবে √p² প্লাস q², এবং লব্ধির দিক হবে tan ইনভার্স q/p। তো এটা ইউজ করব। তাহলে বুঝতে পারছো
এদের যে লব্ধি এই আর, এইটার মান হবে হচ্ছে কি আর এর মান হবে ওদের এই যে √π² প্লাস q²। তাহলে বুঝতেছো পি এর ভ্যালু হচ্ছে 19 এর স্কয়ার আর কিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে 9 এর স্কয়ার। তাহলে আর এর মান পাইছি। আর এর তো দিকও বের করতে হবে। ধরলাম আর পি এর সঙ্গে থিটা কোণে আছে, তাহলে সেই ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, যার সঙ্গে কোণ সে নিচে, কোণটা হচ্ছে পি এর সঙ্গে, তাহলে নিচে 19 আর উপরে যাবে কিউ যেটা হচ্ছে 9। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখান থেকে আমরা ওই লম্বভাবে কাজ করলে লব্ধির মান কত এবং লব্ধির দিক কত বের করতে পারছি। ক্লিয়ার? সবাই বুঝছি? ডেফিনেটলি সবাই এটা বুঝে ফেলা উচিত। আমি কিন্তু একদম স্লো পেজে, যাতে কারো বুঝতে সমস্যা না হয়। আমার এই একাডেমিক কোর্সে যতগুলো স্টুডেন্ট আছে, দেখো অ্যাডমিশনে যখন যায় তখন টিচাররা যখন পড়ায় এটা বলে যে আচ্ছা এই কোর্সে অনেক দুর্বল স্টুডেন্ট আছে, এই জন্য তার যে স্টুডেন্টে পড়াইতে হবে সে পড়াইতে থাকে, সবাই হেল্প করতে পারে না। সেটা আমি মানতে রাজি আছি, বিকজ 2 বছর পরে অনেকে যদি না পড়ালেখা করে তাহলে তারে পড়ানো কঠিন। বাট তোমরা তো একাডেমিকের স্টুডেন্ট, তোমরা তো দুর্বল না, তোমরা তো দুর্বল হবা পড়ালেখা না করতে থাকলে একটা সময় দেয় হবা। আমি বিশ্বাস করি একাডেমিকের শুরুর থেকে যে কোর্স শুরু হয়েছে এখানে কেউ দুর্বল না, এখানে সবাই সমান স্টুডেন্ট। এবং তোমাদেরকে যদি আমি স্লোলি সকল কিছু ভেঙে ভেঙে পড়াইতে থাকি এবং পুরো কোর্স শেষে আমি বিশ্বাস করি আমার এই কোর্সের সকল স্টুডেন্ট স্ট্রং স্টুডেন্ট হবে, সকল স্টুডেন্ট তখন সবকিছু বুঝতে পারবে। এই কথা মাথায় রেখেই কিন্তু আমি খুব স্লোলি ছোট ছোট জিনিসপত্র ভেঙে ভেঙে বুঝাচ্ছি, যাতে করে কারো কোনো আক্ষেপ না থাকে। এখন আক্ষেপটা তখনই তৈরি হবে যখন তুমি একদমই সময় দিবা না। তোমাদের তো বললাম যে অনেকে অনেক পরিশ্রম করবে, অনেক কিছু করবে, তাও দেখবে যে এই ফিজিক্স তার কাছে অধরা রয়ে যাবে। তোমাদেরকে আমি বলতেছি তোমার কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র বৃহস্পতি শুক্রবার 2 দিন এই কোর্সে যুক্ত হইছো, ক্লাস করতে থাকতে হবে। 1-1.5 ঘন্টার ক্লাস হবে। ক্লাস করতে কখনো তোমার মনে হবে না আমি কিছু বুঝতেছি না, দেখবা সবকিছু সুন্দর মতো ভেঙে ভেঙে আমি বুঝাচ্ছি। পুরো এই 2টা দিন 8:30 থেকে বসে থাকবা, ক্লাস করবা, নিজের হাতে নোটটা করে ফেলবা, বইটা একবার রিডিং দিবা। এই কাজটা করতে তোমার একদমই কষ্ট হবে না এবং দেখবা ইয়ার এন্ডে যায় আমরা সবকিছু ইনশাল্লাহ পেরে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? সিয়াম বলছো ক্লিয়ার, ওকে। কাউসার বলছো ক্লিয়ার। মোহাম্মদ ফয়সাল বলছে ভেক্টর শেষ করতে কয়দিন লাগবে? আমি তো অ্যাপারেন্টলি একটা রুটিন দিছি, তারপরেও যদি এক্সট্রা ক্লাস লাগে আমি এক্সট্রা ক্লাস বাড়াইতেই থাকবো। প্রত্যেক বৃহস্পতি শুক্রবার আমাদের ক্লাস হবে। ওকে, আচ্ছা ফাইন, গেল এটা প্রথমটা। এবার আসো দ্বিতীয়টা। এইটা ডিউতে আসা একটা এমসিকিউ, ঢাকা ইউনিভার্সিটিতে এই এমসিকিউটা এর আগে বহুবার আসছে। চলো আমরা এটা সলভ করি। বলেছে 2টা ভেক্টর আছে, এই 2টা ভেক্টরের একটার মান হচ্ছে 1 একক আর একটার মান হচ্ছে 7 একক। বলছে এদের 1 একক এবং 7 এককের 2টি ভেক্টরের লব্ধি নিচের কোনটি হতে পারে না। মানে এই 2টা ভেক্টরের যোগফল কোনটা হইতে পারে না। এখন দেখো 2টা ভেক্টরের যোগফলের মান কিন্তু শুধুমাত্র তার মানের উপরে ডিপেন্ড করে না, এদের মাঝের কোণের উপরে ডিপেন্ড করে, ইজন্ট ইট? তাহলে চিন্তা করে দেখো যে এই 2টা ভেক্টরের, ধরলাম একটা ভেক্টর হচ্ছে গিয়ে তোমার পি ভেক্টরটা হচ্ছে বড় ভেক্টর 7 একক, একটা হচ্ছে কিউ সেটা হচ্ছে ছোট ভেক্টর 1 একক। এখন তোমরাই বলো এদের লব্ধির সর্বোচ্চ মান কত? এদের লব্ধির সর্বোচ্চ মান হবে এদের যোগফলের সমান পি প্লাস কিউ, মানে 7 প্লাস 1, মানে এদের লব্ধির সবচেয়ে বড় মান হতে পারে 8। আবার এদের লব্ধির সর্বনিম্ন মান কত হতে পারে? সর্বনিম্ন মান হতে পারে এদের বিয়োগফল পি মাইনাস কিউ, মানে 7 মাইনাস 1, মানে 6। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে লব্ধির মান সর্বোচ্চ হইতে পারে 8 আর সর্বনিম্ন হইতে পারে 6। তার মানে এই 2 জন যে যোগ করলে যে লব্ধি পাবো সেই লব্ধির মান 6 সর্বনিম্ন হইতে পারে, মানে 6 এর সমান অথবা তার থেকে বড়, এবং লব্ধির সর্বোচ্চ মান হইতে পারে 8, মানে 8 এর সমান অথবা তার থেকে ছোট। এই কথাটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। ডেফিনেটলি এই কথাটা সবার বুঝে ফেলা উচিত। এখানে আমি কি বলছি দেখো, এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান, মানে যোগফলটা সর্বনিম্ন হইতে পারে 6 এর সমান, আবার এর বড় হইতে পারে, এটা যদি সর্বনিম্ন মান। আর লব্ধির সর্বোচ্চ মান 8, মানে সর্বোচ্চ 8 এর সমান অথবা তার থেকে ছোট, মানে 6 থেকে 8 এর মাঝামাঝি বা এই ব্যাধির মাঝে কোনো একটা আনসার হইতে পারে। দেখো 2, হ্যাঁ 2 তো হইতে পারে, 2
2 কি হইতে পারে? বাই দ্য ওয়ে দেখো এখানে একটু অপশনে ভুল আছে, সেটা হচ্ছে 5 কোনটি হতে পারে না। আচ্ছা সরি, এখানে ছিল কোনটি হতে পারে, পারে না না, কোনটি হতে পারে, এদের লব্ধির মান কোনটি হতে পারে। তাহলে এবার দেখো 2, এই 2 কি 6 থেকে 8 মাঝে পড়ছে? না, 2 তো 6-8 মধ্যে পড়ে না, তার মানে এইটা হইতে পারে না। 5 কি 6-8 মধ্যে পড়ছে? না, মানে 5 হইতে পারে না। 9ও তো 6-8 মধ্যে পড়ে না, 8 থেকে বড়, 9ও হইতে পারে না, বাট 6 হইতে পারে। কেমনে পারে দেখো, 6 সমান অথবা বড়, তার মানে হ্যাঁ 6 তো হইতে পারে। তাহলে আনসার হবে 6। নিশ্চয় সবাই বুঝতে পারছো এই ধরনের এমসিকিউ। দুইটা ভেক্টরের মান দিয়ে বলবে নিচের কোনটি এদের লব্ধি হতে পারে না। তুমি দেখবা ওদের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কত, ওর মধ্যে যদি কেউ পড়ে বা ওদের সমান যদি কেউ হয় তাহলে সেটা হইতে পারে। এর বাইরের যে কোনো রাশি এইটার লব্ধি হতে পারে না। নিশ্চয় সবাই এটা বুঝতে পারছি। ক্লিয়ার? গুড, ভেরি গুড। এই যে ডি হবে, আফিফ আনসার করছো, বাকি আনসার করছো, বৈরাগী আনসার করছো, তারপর হচ্ছে প্রিয়তুষ কর্মকার আনসার করছো। ভাইয়া বরিশালে আর বরিশালের ভাষা বলেন। ভাইয়া বরিশালের ভাষা বলেন, আচ্ছা হ্যাঁ বলবো, তোমার সঙ্গে যখন বরিশালে দেখা হবে হিমেল তখন বরিশালের ভাষা বলবো। এখন বলতে পারবো না, বোধহয় আসবে না মুখে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম, যে এলাকায় থাকি তখন সেই এলাকার ভাষা আর কি মুখে আসে। আমি বরিশাল জিলা স্কুলে পড়তাম, বরিশালের ভাষায় আমি এক্সপার্ট। ওকে, আচ্ছা, বরিশালের ভাষা এবং সবকিছুর সঙ্গেই আমার পরিচয় আছে। তো আচ্ছা ফাইন। সামিয়া ইসলাম বি, হাসান লাবিব বি। গুড, ভেরি গুড, সবাই এটা পারছি। ভাই কুমিল্লার ভাষা বলেন। কুমিল্লার ভাষা বেশি একটা পারি না, আমি বরিশাল, খুলনা আর ঢাকা এই কটা ভাষাই আমি পারি আসলে। আচ্ছা ফাইন। খুলনা আমার হচ্ছে পৈতৃক নিবাস, বরিশাল আমি পড়ালেখা করেছি, আর ঢাকায় তো আমি থাকি এখন। ফাইন, তাহলে এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি। তাহলে চলো এই পর্যায়ে আমরা আরো একটা হচ্ছে অঙ্ক দেখে ফেলি। এই অঙ্কটা এর আগে একবার ভার্সিটি অ্যাডমিশন গুলাতে আসছে। সেটা হচ্ছে এরকম যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি, দুটি সমান মানের ভেক্টরের লব্ধি এদের যে কোনোটার √3 গুণ হলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে নিশ্চয় সবাই স্টেটমেন্টটা বুঝতে পারছো। এটা অনেক রকম হয় এই অঙ্কটাতে, যে কখনো বলে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি এদের সমান, সেটাও বলতে পারে। আবার এখানে যেটা বলছে দুটি সমান মানের লব্ধি এদের যে কোনোটার √3 গুণ, যে কোনোটার √3 গুণ হলে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, তো দেখো ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে লেটস সে এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, হ্যাঁ, এবং এই দুটি ভেক্টরের মান সমান, মানে এটার মানও পি, এটার মানও পি, দুইটা ভেক্টরেরই মান সমান। বলছে কি দুটি সমান মানের ভেক্টর, দুইটার মান সমান। ধরলাম এটা হচ্ছে এদের লব্ধি, এটা হচ্ছে এদের লব্ধি। ওকে, এই দুইটার লব্ধি, এবং এইটা বলা আছে এদের যে লব্ধির মান, এদের লব্ধির মান যে কোনোটা √3 গুণ, দুইটার মানই তো সমান পি, তার মানে লব্ধির মান হচ্ছে পি এর √3 গুণ, এই যে পি ইন্টু √3। নিশ্চয় সবাই বুঝতে পারছো, এদের দুইটার মানই তো পি, বুঝতেছো, দুইটার মানই পি সমান মান, এদের লব্ধির মান পি এর √3 গুণ, এদের যে কোনোটা √3 গুণ হলে আমাদের বের করতে হবে এই পি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফাটা কত, এটা বের করতে হবে। এখন আমরা লব্ধির সূত্র জানি। লব্ধির সূত্র হচ্ছে r ইকুয়ালস টু √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। এখন আমরা ডেটা বসাবো।
এখান থেকে তো এটাও লেখা যায় যে আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p3 cos আলফা, বোথ সাইড বর্গ করে দিছি। এখন দেখো আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু √3p, এটা বসাইলাম, মানে এখানে 3p স্কয়ার হয়ে যাবে। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, √3p এখানে বসালে স্কয়ার করলে 3p স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর পিওপি কিউওপি, দেখো পি এবং কিউ দুটার মানে পি, তার মানে পি তো পি স্কয়ার আর কিউও তো পি এর সমান, দ্যাটস ওয়াই এখানেও পি স্কয়ার প্লাস 2, এখানেও পি স্কয়ার। কেন পি স্কয়ার? এই পি এর মান পি, কিউ এর মানও তো পি এর সমান, দুটোই তো সমান মানের, দ্যাটস ওয়াই পি স্কয়ার cos আলফা। তাই ডান সাইড যদি আমি ক্যালকুলেশন করি 3p স্কয়ার, বুঝতে পারছো এখান থেকে কিন্তু আমি এটা লিখতে পারবো 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। এবার আমরা পি স্কয়ারটা কমন নিয়ে বাদ দিতে পারি। দেখো এই পি স্কয়ার, এই পি স্কয়ার, এই পি স্কয়ার কমন নিয়ে বাদ, কারণ এখান থেকে কমন নিলে পি স্কয়ার আসতো, এই পাশে পি স্কয়ার কেটে যাইতো। তাহলে থাকবে হচ্ছে গিয়ে 3 ইকুয়ালস 2 প্লাস 2 cos আলফা, তাই না? এখান থেকে কেটে গেলে এটা থাকবে, ফাইন। এইবার যদি আমি ক্যালকুলেশন করি, এই 2 এই পাশে আসলে থাকবে 1 আর ওই পাশে থাকবে 2 cos আলফা। তাহলে এখান থেকে এটা লেখা যাবে cos আলফা ইকুয়ালস টু হাফ, তার মানে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স হাফ, cos ইনভার্স হাফ। cos ইনভার্স হাফ করলে আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে আমরা পেয়ে গেছি আমাদের আনসার হবে আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি। হোপফুলি সবাই আমরা এটা বুঝতে পারছি যে দুটো যোগ করলে আলফা ইকুয়ালস টু আসবে হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। ওকে, হোপফুলি এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝে নিয়েছি। ফাইন, এই যে তৌসিফ আনসার দিছো অলরেডি, তৌসিফ অলরেডি আনসার দিয়েছো। স্যার আমার ফিজিক্স সেকেন্ড পেপার কোর্স আসবে না? হ্যাঁ আসবে। এই আমাদের প্রথমে সাইকেল অন ছাড়ছি, সাইকেল অনের সঙ্গে তোমাদের কলেজের যে কোপ আপ করতে যে সুবিধাটা হয় ওইটা আমরা শিখাবো। এরপরে ধীরে ধীরে আমরা হচ্ছে গিয়া সব কোর্সে নিয়ে আসবো, পূর্ণাঙ্গ কোর্স আসবে তোমাদের। ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপারে পূর্ণাঙ্গ কোর্সই থাকবে। প্রথমে সাইকেল অনটা আমরা করে সবাই ধাতস্থ হয়ে যাব, সবাই কলেজের সঙ্গে কোপ আপ করে ফেলবো, এরপরে আমরা পূর্ণাঙ্গ ছাড়বো। সেই পূর্ণাঙ্গ কোর্সে একবার যুক্ত হলে আর কোনো চিন্তা নাই, আর কোনো ভাঙাচুরা চ্যাপ্টার নিয়ে চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ফাইন। এখন এই পর্যায়ে আমরা একটা এক্সেপশনাল অঙ্ক করি, যেটা ভেক্টরের নিয়মে হবে না, বাট আমরা ত্রিকোণমিতির নিয়ম ইউজ করে খুব সহজে এই অঙ্কটা করে ফেলতে পারবো। ঠিক আছে, খুব সহজে এই অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। এই অঙ্কটা একটা জেই এর মেইনসের একটা এমসিকিউ। তাহলে এই অঙ্কটা আমরা সলভ করি। এটা কিন্তু ভেক্টরের আমরা যা যা পড়লাম আজকে তার সঙ্গে রিলেটেড না। আমরা দেখো দেখতে দেখতে কিন্তু ভেক্টরের যোগের অংশটাকে খুব সুন্দর মতো গুছায় ফেলছি। ভেক্টর কাকে বলে, ত্রিভুজ বিধি কি, সামান্তরিক বিধি কি আমরা জেনেছি। জানার পরে আমরা দেখেছি যে সামান্তরিক বিধি দিয়ে কিভাবে ভেক্টর যোগ এবং দিক নির্ণয় করে। এরপর ভেক্টর যোগের দুইটা কেসে আমরা অঙ্ক দেখেছি, তারপরে স্পেশালি 3 কেসে থাকলে কেমন হয় সেটা দেখেছি, সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভ্যালু দিয়ে কিভাবে অঙ্ক করে সেটা দেখেছি। তারপর আমরা ধীরে ধীরে এখন একটা এক্সেপশনাল অঙ্ক আমরা একটু দেখি। দেখো এ ও বি পরস্পর 120 ডিগ্রি কোণে যাত্রা করলো। এ ও বি দুই বন্ধু পরস্পর 120 ডিগ্রি কোণে যাত্রা করলো। এ 5 মিটার পার সেকেন্ড সমবেগে এবং বি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে যাত্রা করলে 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব
নির্ণয় করো, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, তো আমরা এখন এই অঙ্কটা সলভ করব। এটা ভেক্টর যোগ বিয়োগের অঙ্ক না, বাট তারপরেও আমরা এই অঙ্কটা সলভ করে তারপরে আজকের ক্লাস শেষ করব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই অঙ্কটা কিভাবে সলভ করা যায়। এখানে যেটা বলা আছে, এ বি পরস্পর 120 ডিগ্রি কোণে যাত্রা করছে। আচ্ছা, তো দেখো ধরলাম এইটা হচ্ছে এ, এটা এ, এই দিকে যাত্রা করছে, ওকে, আর বি এই দিকে যাত্রা করছে, এটা হচ্ছে বি। ফাইন, এ এই দিকে যাত্রা করছে, বি এই দিকে যাত্রা করছে। মাঝের কোণ কত? মাঝের কোণ আমরা দেখতে পাচ্ছি, মাঝের কোণ 120 ডিগ্রি। এ যাত্রা করছে এইদিকে, বি যাত্রা করছে এইদিকে। এখন বলছে 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে। ধরলাম প্রথমে একসঙ্গে ছিল, দুইজন দুই দিকে যাত্রা করছে। 4 সেকেন্ড পরে এ এই বিন্দুতে আসছে, আর 4 সেকেন্ড পরে বি এই বিন্দুতে আসছে। তাইলে 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব কোনটা হবে? নিশ্চয়ই বুঝতেছো, 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব হবে এইটা। 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে এইটা। 4 সেকেন্ড পরে আমরা ধরে নিয়েছি এ এই বিন্দুতে আসছে আর বি এই বিন্দুতে আসছে। তাহলে 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা বের করতে হবে। সেটা হচ্ছে এক্স, এই এক্স বের করতে হবে। এখন এটা তোমরা সবাই জানো যে এই দূরত্বটা কত হবে। এই দূরত্ব আমাদের সবার জানা আছে, এস ইকুয়ালস টু কি? ভিটি না? এস ইকুয়ালস টু ভিটি। তাইলে দেখো এ তো সমবেগে যাত্রা করছে, সমবেগে যাত্রা করলে ওর বেগটা ছিল 5, ওর বেগ হচ্ছে 5, আর কয় সেকেন্ড দৌড়াইছে ও? 4 সেকেন্ড। তার মানে হচ্ছে মোট 20 মিটার, তাই না? 5 মিটার পার সেকেন্ড বেগে 4 সেকেন্ড দৌড়াইছে, মানে 20 মিটার। তার মানে এ এখান থেকে কতটুকু দূরে গেছে? 20 মিটার দূরে গেছে। এ এখান থেকে 20 মিটার দূরে গেছে 4 সেকেন্ডে। ফাইন, বি কেন দৌড়াইছে? বি কিন্তু সমতরণে দৌড়াইছে, মানে বি দৌড়ে একটা ত্বরণ ছিল। তাহলে ত্বরণ থাকলে দূরত্বের সূত্র কি হয়? আমরা শিখেছি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখন আদিবেগ তো শূন্য, দৌড় দেওয়ার আগে প্রথমে তো দাঁড়াইছিল, এরপর তো দৌড় দিছে, আদিবেগ শূন্য। তাইলে বি এর এটা ছিল এ এর অতিক্রান্ত দূরত্ব, তাহলে বি এর অতিক্রান্ত দূরত্ব এস বি ইকুয়ালস টু হবে হাফ এ। ত্বরণটার মান কত? ত্বরণের মান কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বি এর ক্ষেত্রে ত্বরণের মান 2, আর কত সেকেন্ড দৌড়াইছে? 4 সেকেন্ড। তাহলে এই 2 কাটা, এখান থেকে আসবে 16 মিটার। তাহলে আমি বুঝতেছো বি কিন্তু 4 সেকেন্ড পরে চলে গেছে 16 মিটার দূরত্বে। এখন আমাদের বের করতে হবে এই এক্স এর মানটা কত। দেখো দুইজন দুই জায়গাতে চলে গেছে। এখন 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব বলতে কিন্তু এইটারে বুঝাবে, এই এক্স এর মান বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? এক্স এর মানটা আমরা কিভাবে বের করব? ওকে, আচ্ছা, এটা বের করার জন্য আমরা যেটা করব, কস ত্রিভুজের কস বিধিটা ইউজ করব। ত্রিভুজের কোসাইন রুল, ত্রিভুজের কোসাইন রুল, ত্রিভুজের কোসাইন রুল। তো এটা আমরা 9, 10 শিখছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, বাট আমি একটু মনে করাই দিচ্ছি। একটা ত্রিভুজ যদি এরকম হয়, লেটস সে এটা একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ। এই কোণটা হচ্ছে এ, এই কোণটা বি, আর এই কোণটা সি। আমরা জানি এটা যে কোণের বিপরীত বাহু, এই এ কোণের বিপরীত বাহুকে আমরা বললাম ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি। তাহলে কজ এর সূত্র মনে আছে না সবার? সে আমি লিখলাম কজ এ। এই কোণের কজ যদি আমি নেই, তাহলে সূত্রটা এরকম হয়, উপরে যে কোণের কজ নিছি ওর বিপরীত যে বাহুটা সেটার বর্গটা বিয়োগ হবে। উপরে আমরা লিখবো বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সন্নিহিত বাহুদার বর্গ লিখবো উপরে। আর এইটার যে বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, এইটার বর্গটা এখান থেকে আমরা বিয়োগ করে দিব, আর নিচে থাকবে 2bc, এই সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল ইনটু 2। এই সূত্র নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে, ডেফিনেটলি এই সূত্র সবার মনে থাকা উচিত। তাহলে আমরা এভাবে মনে রাখবো, যে কোণ নিব সেই কোণের বিপরীত বাহুয়ের বর্গটা বিয়োগ করে দিব।
আর সন্নিহিত বাহুর বর্গ যোগ করব। এই কোণের দুইটা সন্নিহিত বাহু, একটা সি আর একটা হচ্ছে বি, এবং নিচে ওই সন্নিহিত বাহুর গুণফল ইনটু 2 থাকবে। এটা ইউজ করে কিন্তু এখানে আমরা কাজটা করতে পারি। দেখো যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা তো আমরা জানি 120, তাহলে আমি নিলাম cos 120, cos 120, cos 120 যদি আমরা নেই তাহলে এর বিপরীত বাহু কি x না, এটারে বিয়োগ করবা। সন্নিহিত বাহু কি, একটা 20 আর একটা হচ্ছে 16, এদের বর্গ নিব। তাহলে দেখো 16 এর স্কয়ার প্লাস 20 এর স্কয়ার, আর এই কোণের বিপরীত যে বাহুটা আছে ওটার বর্গ বিয়োগ হবে, তার মানে x স্কয়ার বিয়োগ হবে, আর নিচে আসবে 2 ইন্টু 16 ইন্টু 20। তাহলে দেখো এই যে পুরো ইকুয়েশনটা আসলো, এই যে ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশনে আননোন কয়টা, একটা। এই cos 120 এর মান তো ক্যালকুলেটরই বের করে দিবে। তাহলে এখানে বসাইলে আমরা কিন্তু এইটাকে সলভ দিলে এখান থেকে এই x এর মানটা কত হবে সেটা বের করতে পারবো, যে 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। এটা ভেক্টর যোগ না, এটা জাস্ট ত্রিভুজের কোসাইন রুল, এটা জানায় রাখলাম একটা এক্সট্রা। লাস্টের দিকে এসে আমরা কয়েকটা এরকম এক্সট্রা কনসেপচুয়াল ম্যাথ সলভ করে থাকবো আর কি। হ্যাঁ, তো আজকের ক্লাসটা একদম বেসিক জিনিসপত্র আমরা পড়েছি, ধীরে ধীরে আমরা অনেক অ্যাডভান্সে যাবো। সে তোমাদের কিছু অঙ্ক আমি দেখাই রেখে, এই দেখো অনেক 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 অঙ্ক কিন্তু তোমাদের জন্য এখানে গুছায়া রেডি করা হয়েছে, অনেক অনেক অঙ্ক তোমাদের জন্য গুছায়া রেডি করা হয়েছে। আচ্ছা, তার মধ্যে এই অঙ্কটা আমরা আজকে সলভ করে ফেলি। দেখো এই অঙ্কটা সলভ করায় রাখি, এই অঙ্কটা সলভ করায় রাখি, কারণ এইটা করার জন্য যা থিওরি লাগবে সেটা আমরা শিখে ফেলছি। বলছে আজকে এই টাইপের একটা অঙ্ক আমরা করছিও, দুটি সমান ভেক্টরের লব্ধির মান ও এদের সমান হলে মধ্যবর্তী কোণ কত। আনসারও দেওয়া আছে, দুটি সমান ভেক্টরের লব্ধির মানও এদের সমান, তাহলে মধ্যবর্তী কোণ কত। আমরা একটু একটা করছি না √3/p, তো ওরকমই। দেখো এটা যেহেতু আমাদের আজকে করা হয়ে গেছে, তো আমরা এটা করে রাখি। লেটস সে, দেখতে পাচ্ছ যে দুইটি সমান ভেক্টর, মানে এই ভেক্টরটাও p, এই ভেক্টরটাও p, এবং এদের যে লব্ধির মান, এদের যে লব্ধির মান, এদের যে লব্ধির মান সেটাও আবার এদের সমান, এদের লব্ধির মানও হচ্ছে এদের সমান বলে দিছে। দেখো এদের লব্ধির মানও এদের সমান হলে মধ্যবর্তী কোণ কত। সো আমাদেরকে বের করতে হবে যে এই দুইটা ভেক্টরের মাঝের কোণটা কত। সো এই যে লব্ধি সূত্র অনুযায়ী আমরা জানি r স্কয়ার ইকুয়ালস p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। আচ্ছা, তাহলে দেখো r এর মানও p এর সমান, দ্যাটস ওয়াই p স্কয়ার, এটা তো p স্কয়ার, q এর মানও p এর সমান, সবার মান সমান, দ্যাট মিন্স 2 এখানেও p স্কয়ার হয়ে যাবে, দুজনেরই মান সমান cos আলফা। এবার দেখো এই p এই p এই p এই p কাটা, তাহলে এই পাশে থাকবে 1 আর এই পাশে থাকবে 1 প্লাস 1 প্লাস 2 cos আলফা, এই 1 আর এই 1 কাটা। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটাকে টানি তাহলে বুঝতে পারছো এই পাশে থাকবে 0 ইকুয়ালস টু এই পাশে 1 প্লাস 2 cos আলফা। তাহলে এখান থেকে cos আলফা ইকুয়ালস টু আসবে -12, তাহলে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স -12। এটা করলে আমরা জানি cos ইনভার্স -12 নিলে সবসময় 120 ডিগ্রি হয়। তাহলে আমরা কিন্তু এইটার আনসারটাও পেয়ে ফেলছি, এটাই আমাদের আনসার। ওকে, ফাইন, সলভ। এই টাইপের অঙ্ক আজকে একটা ক্লাসে দেখছি। তো এরকম শত শত অঙ্ক তোমাদের জন্য কিন্তু আমরা অলরেডি যে 25-এর একাডেমিক ব্যাচের জন্য অলরেডি কত যে অঙ্ক আমরা দেখবো, অনেক অঙ্ক সাজায় গুছায় রেখে দিছি, অনেক অনেক অঙ্ক তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তোমাদের জীবন একদম ফকফকা হয়ে যাবে, তোমাদের জীবন অনেক সোজা হয়ে যাবে, তোমরা অনেক অনায়াসেই সবকিছুই ইনশাল্লাহ পারবা, তার জন্য আমরা রেডি আছি। ওকে, সো আজকে আমরা কেবল ক্লাসটি শুরু করলাম, এবং আজকে ক্লাসে আমরা কি কি দেখলাম। আজকে ক্লাসে আমরা বই কি কি রাখবো জানছি, কিভাবে পড়বো সেটা বলে দিয়েছি। ভেক্টরের ত্রিভুজ বিধি, ভেক্টরের সামান্তরিক বিধি, সূত্রের ইউজ, এবং এই রিলেটেড কিছু অঙ্ক, 3টি স্পেশাল কেস, স্পেশাল কেসের উপর ডিপেন্ড করে ডিউতে আসা এর আগে 2টি টাইপের প্রবলেম, এবং আমরা বেশ কিছু প্রবলেম আজকের এই ক্লাসটিতে
সলভ করলাম। সো এটা কেবল শুরু, এটা দেখেই কিন্তু মর্নিং শো দ্য ডে, এটা কেবল শুরু। এভাবে করে আগামীকালকে আমাদের ক্লাস আছে, আমরা ক্লাস বাই ক্লাস প্রত্যেকটা ক্লাসে যুক্ত হব। প্রত্যেকটা ক্লাসে কিন্তু নিজের হাতে নোট করতে হবে, আমি বারবার বলতেছি নিজের হাতে নোট করতে হবে। পোলাপান ক্লাস করে সব বুঝে, বাট নোট না করার কারণে এই জিনিসপত্রগুলো মাথা থেকে উধাও হয়ে যায়। তো উধাও হয়ে গেলে সমস্যা। ওই যে আছে না, গেট ইউর হ্যান্ড ডার্টি। সাঁতার তোমারে আমি যতই কাটা শিখাই, তুমি 5 বছর আমার কাছে সাঁতার কাটা শিখা, যদি 5 নাম্বার তোমার বছরে পানিতে নামায় দেওয়া হয়, তুমি কিন্তু ডুবে মরে যাবা, তাই না? তো কি করতে হবে? সাঁতার কাটা শিখতে হলে পানিতে নাই শিখতে হবে। তো এটা কথা এই জন্যই বললাম, আমি লিখে গেলাম, আমি পড়াইলাম, আর তুমি মনে করো যে নিজের মতো থাকলা, তাতে কিন্তু কোনো লাভ হবে না। ডেফিনেটলি সবাই নিজের হাতে নিজের স্পেশাল খাতায় ক্লাসের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে নোট করবা। ক্লাস চলাকালে যতটুকু করতে পারছো করছো, ক্লাসটা শেষ হওয়ার পরে এটা কিন্তু রেকর্ডেড থাকবে। যেখানে করতে পারো না ওখানে পজ দিয়ে আরেকবার করে নিবা। আচ্ছা, মোহাম্মদ ফয়সাল বলছো মেসেঞ্জার গ্রুপ খোলেন ভাই। আলবি, এই 25-এর জন্য একটা মেসেঞ্জার গ্রুপ। আচ্ছা, তোমাদের জন্য মেসেঞ্জার গ্রুপ খুলে দেওয়া হবে। আচ্ছা, তো রাতে খুলে তোমাদের আলবি একটু আসো। আচ্ছা, তো তোমরা আমাকে তো চিনো, এই যে তোমাদের আলবি ভাই, আমরা দুজনে মিলেই হচ্ছে তোমাদের এই কোর্সে যাবতীয় যা কিছু আছে সবকিছু পরিচালনা করব। সো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকেও জিজ্ঞাসা করতে পারো, পাশাপাশি তোমাদের আলবি ভাইকেও জিজ্ঞাসা করতে পারো। আজকে রাতে মেসেঞ্জার গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও, আর তোমাদের কোনো কোয়েরিজ থাকলে সেখানে তোমরা আস্ক করিও, আমরা সেখানে। তো তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপ খুলে এখানে লিংক দিয়ে দেওয়া হবে, তোমরা সবাই নিজ দায়িত্বে ওখানে যুক্ত হতে থাকবো। ওখানে তোমরা নিজেরাও কথা বলতে পারবা, তোমাদের প্রবলেম শেয়ার করতে পারবা, আমরাও ইনশাআল্লাহ রেসপন্স করব। আর সবার কাছে রিকোয়েস্ট সবাই হচ্ছে লাইভ ক্লাসে থাকবা, আর আজকে ক্লাসটা তো কেমন হলো সেটার একটা নোট বা হচ্ছে কি মানে ক্লাস নোট করছো সেগুলো আমাদের পাবলিক গ্রুপে একটু শেয়ার করে দিও। আচ্ছা, তো এটা যেহেতু শুরু, তোমাদের জন্য আমরা ব্যাপক কষ্ট করবো, বাট আমরা অনেক সময় প্রচারণাটা করতে পারি না ওইভাবে, কারণ আমরা পড়ানোটাতেই বিশ্বাস করি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, ক্লাসটি কেমন লেগেছে এটা একটু তোমরা পাবলিক গ্রুপে শেয়ার করো, বা তোমাদের নোটটা একটু পাবলিক গ্রুপে শেয়ার করে দিও, যাতে করে সবাই বুঝতে পারে আমরা যে কি রকম হয়েছে। আমি এবং প্রত্যেকটা নোটেই আমি দেখবা যে নিজেই ওখানে গিয়ে কমেন্ট ব্যাক করবো ইনশাল্লাহ। আর এটা তো মাত্র তোমাদের সাথে শুরু হচ্ছে, তোমাদের 2 বছর তোমাদের তো ফুল কোর্স, আমরা পুরো টাইমই তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, সো দ্যাটস ইট, আজকে ক্লাস এতটুকুই। দেখা হবে পরবর্তী দিন। সো ফার টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।